Todos los jodaga, el dunya hodaga bang. Bisa surui parang. হ্যালো, নিশ্চয়ই আমার কথা শোনা যাচ্ছে। আমরা ইতিমধ্যে ফেসবুক লাইভে চলে গিয়েছি। ওকে, তাহলে আমাদের আজকে শুরু করা যাক। সবাইকে জুজু নমস্কার। আম, আলোচনা শুরু করার আগে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আমি একটু ভূমিকা দিয়ে রাখি। সিএইচটি হায়ার স্টাডিজ গ্রুপটি হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে দেশে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এবং পরিচালিত একটি প্ল্যাটফর্ম, এবং অ্যাজ দ্য নেম সাজেস্ট আমাদের মূল ফোকাস হচ্ছে উচ্চশিক্ষা। চিটাগং হিল ট্র্যাক্স থেকে সোফার যারা উচ্চশিক্ষা গ্রহণ করেছেন কিংবা বর্তমানে গ্রহণ করছেন, অথবা গবেষণা এবং শিক্ষকতা করছেন, অর্থাৎ কোনো না কোনো ভাবে শিক্ষা সংশ্লিষ্ট কাজের সঙ্গে যুক্ত আছেন, আমরা চেষ্টা করি তাদেরকে নিয়ে উচ্চশিক্ষা সম্পর্কিত নানা সমসাময়িক ইস্যু বা তাদের অভিজ্ঞতা এবং মতামত নিয়ে আলোচনা করার। তো তারই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন। পিএইচডি হায়ার স্টাডিজ গ্রুপ পরিচালিত পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা। আমি নীতি চাকমা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। আমাদের আজকের এই পর্বে আলোচনার বিষয় পিএইচডি গবেষণা পূর্বাপর অভিজ্ঞতা, অর্থাৎ শুধু পিএইচডির শুরুর প্রক্রিয়া, প্রস্তুতি, চ্যালেঞ্জ এসবই নয়, বরং আমরা আরো পিএইচডি শেষ করার পর অভিজ্ঞতা, বিভিন্ন সুযোগ, সংকট এবং ভবিষ্যৎ পথচলা সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন দুজন বিশেষ অতিথি, পার্বতী রায় এবং ডক্টর বাবলু চাকমা। দর্শকদের জ্ঞাতার্থে বলে রাখি, যদি আমি ভুল না করে থাকি, আমাদের এই দুই অতিথির আহ, মোট তিনটি দেশ, মোর স্পেসিফিক্যালি তিনটি কন্টিনেন্টে পড়ার সুযোগ হয়েছে। পার্বতী দিদি দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়ার সরি প্রিন্ডার্স ইউনিভার্সিটিতে তিনি মাস্টার্স করেছেন এবং বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে পিএইচডি করছেন। আর অন্যদিকে আমাদের ডক্টর বাবলু চাকমা দ্বারাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী। তিনি অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি থেকে সেকেন্ড মাস্টার্স করেছেন এবং জার্মানির ইউনিভার্সিটি বখাম থেকে পিএইচডি করেছেন। আই হোপ আই প্রোনাউন্স দ্য ইউনিভার্সিটি নেম রাইট। তিনি বর্তমানে ফুলটা ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে গবেষক হিসেবে কাজ করছেন। দিদি ও দাদাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। আহ প্রিয় দর্শক, আপনারা যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত আছেন, বিশেষ করে যারা পিএইচডির কথা ভাবছেন বা প্রস্তুতি নিচ্ছেন বা ভবিষ্যতে পিএইচডি করতে আগ্রহী, তাদের মধ্যে নিশ্চয়ই নানা প্রশ্ন আছে, নানা কনফিউশন আছে, আহ অনেক কিছু জানার আছে। কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিতে পারেন, আমরা চেষ্টা করব আলোচনায় সেগুলো অন্তর্ভুক্ত করতে। সো আর দীর্ঘায়িত না করে আজকের মূল পর্বে চলে যাব। আহ প্রথমে যাব আমি বাবলু দাদার কাছে। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো। অনেক ধন্যবাদ ইনভাইট করার জন্য। আমরা চেষ্টা করব কিছু অভিজ্ঞতা শেয়ার করার, বাট হুম। বেশি এক্সপেকটেশন রাখ ঠিক হবে না মনে হয়, তারপরে চেষ্টা করব। আচ্ছা, তো আপনার কাছে প্রথমে জানতে চাইবো আপনার পিএইচডি জার্নিটা সম্পর্কে, যেহেতু আমাদের পিএইচডি নিয়ে আজকের আলোচনা। আপনার প্রস্তুতি পর্ব থেকে পুরো জার্নিটা কেমন ছিল, সংক্ষেপে যদি আমাদেরকে একটু ব্রিফ করতেন, বা কেন আপনি ওই বিষয়কে, যে বিষয়ে আপনি গবেষণা করেছিলেন, কেন ওই বিষয়কে আপনি বেছে নিলেন? আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন আছে আমার মনে হয়। তো পুরো জার্নিটা একটা বিষয়, তার প্রস্তুতি বা মানে ইন্টারেস্টটা জন্মানো একটা বিষয়, আর একটা হচ্ছে আমার মনে হয় যে কোন টপিক নিলাম, এই বিষয়গুলো মানে আলাদা আলাদা প্রশ্ন। তো প্রথমত হচ্ছে আমাদের তো একটা আগ্রহ থাকেই যে আমরা যেহেতু সিএইচটিতে মানে বড় হয়েছি, তারপর অন্যান্য জায়গায় পড়াশোনা করার সুযোগ হয়েছে, আমাদের একটা ইয়ে থাকে যে হচ্ছে আমরা একসময় হয়তো যত দূর পারে মানে পড়াশোনা করার চেষ্টা করব, হয়তো গবেষণা যুক্ত হতে চেষ্টা করব, মানে পিএইচডির মতো একটা ইয়েতে, মানে
স্টেজ আমরা হয়তো পার করার চেষ্টা করব। তো এটা আমাদের একটা মানে স্বপ্ন থাকে, ইচ্ছা থাকে। আহ, অনেকের সেই সুযোগটা হয়, অনেকের হয় না। আমরা সেই সুযোগে মানে সেদিক থেকে প্রিভিলেজ বলতে পারি। তো শুরুটা তো অবশ্যই চ্যালেঞ্জিং আমাদের জন্য, বিশেষ করে কারণ পিএইচডি করতে গেলে বেশ কিছু বিষয়ের মানে প্রয়োজন হয় প্রিকন্ডিশন হিসেবে। তো ধরা যাক হচ্ছে আমাদের পাবলিকেশনের দরকার হয় অনেক সময়, বা স্কলারশিপ, মানে বিশেষ করে স্কলারশিপ পাওয়ার জন্য বা পজিশন পাওয়ার জন্য কোনো এক জায়গাতে এনরোল করতে গেলে মানে তারা হয়তো অনেক কিছু চায়। তো আমরা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই বিষয়টা মানে এই বিষয়টা মানে আমরা ফুলফিল করতে পারি না। এই চ্যালেঞ্জটা আমারও ছিল। সেজন্য হচ্ছে আহ, আহ, মানে অনেক স্ট্রাগল করতে হয়েছে। সেই যেহেতু পাবলিকেশন বা একাডেমিক ইয়েতে আমাদের সেভাবে আমাদের বলাটা ঠিক হচ্ছে না, আমার সেভাবে ইয়ে ছিল না। তো আমার ইয়ে ছিল যে হচ্ছে মানে একটা প্রপোজাল ডেভেলপ করে হচ্ছে বিভিন্ন সুপারভাইজারকে অ্যাপ্রোচ করা। তো আমি ওই যে কন্টিনেন্টের কথা আসছে, আমি হচ্ছে বেশ কয়েকটা কন্টিনেন্টের অনেক সুপারভাইজারকে হচ্ছে অ্যাপ্রোচ করেছিলাম। তো শেষে হচ্ছে এখানে এসে পড়েছি আর কি। তো পুরো জার্নি আমি জানি না মানে কিভাবে বলবো। তো এখানে হচ্ছে ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই আছে আর কি। তো স্পেসিফিক যদি কোনো ইয়ে থাকলে তখন হয়তো বলা যাবে আর। আর টপিকের ক্ষেত্রে আমি তো এদের নিয়ে কাজ করেছি। এটা আসলে হয়তো গ্র্যাজুয়ালি ডেভেলপ করেছে। আমি হচ্ছে তঞ্চঙ্গা যারা আহ, ওই যে বিলাতি ধনিয়া চাষ করে তাদের বিভিন্ন যে সার্ভাইভাল স্ট্র্যাটেজিগুলো নিয়ে কাজ করেছি। তো এটা আমার ইনিশিয়ালি এইভাবে আমি শুরু করিনি, কিন্তু গ্র্যাজুয়ালি মানে যখন প্রপোজাল ডেভেলপ করছিলাম এটা এক পর্যায়ে চলে এসেছে আর কি। মানে বিভিন্ন পড়াশোনা। দাদা কি? আচ্ছা, এখন এখন ঠিক আছে, ক্লোজ হয়ে গেছিল। ওকে, সো থ্যাংক ইউ দাদা, আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এবং এরপর আমি যাব পার্বতী দিদির কাছে। আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আম, ধন্যবাদ নীতি, জুজু ব্যাকুনরা এবং যারা এই উদ্যোগটা নিয়েছো তাদের সবাইকে আম, আম, ধন্যবাদ জানাচ্ছি। এটি খুবই একটি ভালো উদ্যোগ। তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার অভিজ্ঞতা শেয়ার করতে। আসলে আম, বাবলুদার মতোই মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে সহজভাবে বলাটা একটু একটু কঠিন, যে কিভাবে আহ, আহ, আমি বা বাবলুদা এবং যারা পিএইচডি করছেন আমাদের আদিবাসী কমিউনিটি থেকে, যে তাদের জার্নিটা কেমন ছিল। আমার ক্ষেত্রে আম, আমি যেটা বলতে পারি যে কিভাবে মানে কখন থেকে আমি চিন্তা করলাম যে আমার পিএইচডি করা প্রয়োজন, সেটা আমি বলতে পারি যে আমি বাংলাদেশে একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি লেকচারার হিসেবে আম, চাকরি করতাম। তো টিচিং প্রফেশনে থাকলে আসলে পিএইচডি করাটা জরুরি। বাট অলসো এট দ্য সেম টাইম আমি খুবই দুঃখিত, আমি বাংলা ভাষার মাঝখানে মাঝখানে আমি ইংরেজি শব্দ প্রয়োগ করি, এটা খুবই বাজে একটা অভ্যাসে পরিণত হয়েছে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। তো আম, যেটা বলছিলাম, তো এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি করেছি, কিন্তু শুধুমাত্র ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট এটা ভেবে করিনি। আমি যদি আমার একটা স্মৃতি মনে করি, আমি তখন আম, বাইরে পড়তে গিয়েছিলাম মাস্টার্স করতে। তো তখন হচ্ছে সুজাতা চাকমা নামে একটা মেয়ে আহ, ধর্ষণের শিকার হয়েছিল। তো সেই ধর্ষণের ঘটনাটা আমাকে প্রচন্ড নাড়া দিয়েছিল। এবং তখন আমরা ওখানে যখন পড়াশোনা করেছি তখন সেই মেয়েটার জন্য আমরা কিছু ফান্ড রেজিং করেছিলাম ওখানে অস্ট্রেলিয়াতে যারা থাকেন এবং যারা শিক্ষার্থী পড়াশোনা করতে গিয়েছেন। তো ওখানে আমি একটু ইনভলভ হয়েছিলাম। তো সেটাই ছিল শুরু আমার আসলে, যে আম, কেন আমি এত দূর আসছি ওই বিষয়টা নিয়ে পড়াশোনা করতে। তো ওই জিনিসটা আমাকে প্রচন্ড নাড়া দিয়েছিল। এরপরে আস্তে আস্তে আমি দেশে ফেরার পর বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের সাথে যুক্ত হই। তো আমি আহ, এই কথা বলে রাখতে চাই যে আমি বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের কাছে খুবই কৃতজ্ঞ, কারণ বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের মাধ্যমেই আমি অনেক জায়গায় যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমাদের দেশের বিশেষ করে সমতলের যে আদিবাসী নারীরা আছে, তাদের সাথে মেশার সুযোগ হয়েছে, তাদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সো ধীরে ধীরে আসলে এইভাবে আমার আগ্রহটা জন্মিয়েছে আর কি, যে আমি যে বিষয়ে বর্তমানে গবেষণা করছি সে আম, কেন আমি এখনো করছি।
তো এটাই আপাতত আমার ছোট্ট একটা অভিজ্ঞতার সম্পর্কে বললাম। আরো অনেক অনেক লম্বা আছে, কিন্তু আজকে সেটা শেষ হবে না। ধন্যবাদ অনেক নীতি। অনেক অনেক ধন্যবাদ দিদি, দুজনকেই ধন্যবাদ এত সুন্দর করে ব্রিফলি বলার জন্য। প্রত্যেকের আমাদের জার্নিটা আসলে আলাদা আলাদা হয়। একে যে বিদেশে মাস্টার্স করা বা পিএইচডি করা এক একজনের কারণ এক এক আলাদা হয়। তো অনেক সুন্দরভাবে বলার জন্য আবারও ধন্যবাদ। এরপর আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। আহ খুব আমার কাছে খুবই ইন্টারেস্টিং প্রশ্ন এটা। তো আপনারা সেকেন্ড মাস্টার্স করেছেন আরেক কন্টিনেন্টে বা আরেকটা দেশে, এবং তারপরে আপনারা পিএইচডি পার্সিউ করলেন আরেকটা দেশে এবং আরেকটা কন্টিনেন্টে। এটা কেন হলো? কেন ওই দেশেই আপনারা মাস্টার্স এর পরে পিএইচডি কন্টিনিউ করলেন না? প্রথমে দিদি আপনার কাছে যাব। আম, এটা একটা ভালো প্রশ্ন। আহ, আসলে সত্যি বলতে কি, আমার প্রথম চয়েস ছিল অস্ট্রেলিয়া। আমি আসলে মানে মাস্টার্স করার পরে অস্ট্রেলিয়া থেকে আমি আহ, তখন ডিসিশন নিয়েছিলাম যে আমি অস্ট্রেলিয়াতে পিএইচডির জন্য অ্যাপ্লাই করব। তো কিন্তু পরে ভাবলাম যে শুধু অস্ট্রেলিয়াতে লিমিট করলে চলবে না পিএইচডির অ্যাপ্লিকেশন, আমাকে আরো অন্যান্য জায়গাতেও দেখতে হবে। তো এই জন্য আমি জিনিসটাকে এক্সপ্যান্ড করলাম আর কি, যে শুধু অস্ট্রেলিয়াতে না, আমি নর্থ আমেরিকাতেও অ্যাপ্লাই করব। তো এইভাবে আর কি হয়েছে। এটা দিদি কেন আপনার মাথায় আসলো যে অন্য জায়গায় আমি নর্থ আমেরিকাতেও করি, শুধু অস্ট্রেলিয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে? এটা কি কোনো ফান্ডিং ইস্যু বা হচ্ছে সাবজেক্ট চুজিং এর ইস্যু, বা হচ্ছে কোনো আপনার পার্টিকুলার কোনো পছন্দের সুপারভাইজার ছিল, টিচার ছিল, রিসার্চার ছিল, এরকম কিছু? আসলে আহ, বিষয়টা ওরকম না আর কি। ফার্স্টে আমি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করেছিলাম। তো আহ, দেখলাম যে আসলে ফার্স্টের দিকে আসলে আমার অ্যাপ্লিকেশনগুলো অ্যাকসেপ্টেড হয়নি। তো আমি ভাবলাম যে না, এইভাবে লিমিট করলে চলবে না, আমাকে আরো অ্যাপ্লিকেশনের স্কোপটা বাড়াতে হবে। এটা তখন প্রফেসরের ব্যাপারটা না আসলে, অ্যাডমিশন তো হয়ে যেত, কিন্তু ফান্ডিং এর একটা বড় বিষয় ছিল। ফান্ডিং হতো না অস্ট্রেলিয়াতে আমি যখন অ্যাপ্লাই করেছিলাম। তো যাই হোক, যখনই আমি নর্থ আমেরিকাতে অ্যাপ্লাই করা শুরু করলাম, অলরেডি আমার অফার আসছে কয়েকটা ইউনিভার্সিটি থেকে, তখনই একটা অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি থেকে অলমোস্ট একই টাইমে অফার আসছে। আমি এইদিকে অলরেডি একসেপ্ট করে ফেলছি কানাডায়, এটা আর কি। থ্যাংক ইউ। এবার যাব আমি বাবলু দাদার কাছে। আপনি কেন অস্ট্রেলিয়া থেকে পিএইচডির জন্য জার্মানিতে চলে গেলেন, আরেকটা মহাদেশে? ধন্যবাদ। আসলে এখানে মনে হয় দুটো বিষয় বলা দরকার। পার্বতী কয়েকটা দুটোতে মনে হয় টাচ করেছে। সেটা হচ্ছে আমরা যদি স্কলারশিপ, সরি, প্রথমত হচ্ছে পিএইচডি যদি করতে যাই, একটা বিষয় হচ্ছে দরকার হচ্ছে ইউনিভার্সিটি থেকে অফার। যদি ইউনিভার্সিটি মানে অফার করছে কিনা, যে আমি পড়তে পারবো, এলাও করছে কিনা, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে ফান্ডিং, কারণ ফান্ডিং ছাড়া আমরা পিএইচডি করতে পারি না। তো এই ক্ষেত্রে হচ্ছে আসলে ইউনিভার্সিটির ইয়ের পাশাপাশি হচ্ছে এই দুটো বিষয় বিবেচনা করা দরকার। এবং ইউনিভার্সিটি বিবেচনা করতে গেলে একটা দরকার হচ্ছে যে সুপারভাইজার, মানে সুপারভাইজার আসলে বিবেচনায় নিতে হয়। যদি সুপারভাইজার সুইটেবল পাওয়া না যায়, তাহলে হচ্ছে আমাদের ইয়াটা মানে আমরা অ্যাপ্রোচ করলে আসলে কাজ হয় না আর কি। সেজন্য হচ্ছে অনেক ক্ষেত্রে রিজেকশন অনেক হয়। তো আমার ইয়ে ছিল না যে আমি হচ্ছে পার্টিকুলার কোনো ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি বা পার্টিকুলার কোনো দেশে আমি করব, এরকম আমার মানে সে অর্থে প্ল্যান ছিল না। আমি সেজন্য আসলে আমার ইয়ে ছিল যে হচ্ছে আমি যে পিএইচডি করার একটা মানে সিদ্ধান্ত নিলাম, তখন হচ্ছে আমি বেশ কিছু দেশে বেশ কিছু প্রফেসরকে, আমি প্রফেসর ধরে বলছি, ইনস্টিটিউশন না, দেশ না, প্রফেসরদের আমি অ্যাপ্রোচ করেছিলাম। কারণ এটা একটা প্রসেস, মানে কয়েকভাবে হয়, এটা একটা প্রসেস। ওয়ান অফ দ্যাম যে, তো আমি যে যাদেরকে অ্যাপ্রোচ করেছিলাম তাদের হয় মানে তখন সেই স্কোপ নাই, বা যেখানে আমাকে অফার করলো যে পার্বতীর মতো, তো সেখানে হয়তো ফান্ডিং নাই বা এই ধরনের ইয়া। তো শেষে হচ্ছে মানে জার্মানিতে মিলে গেল আর কি আমার সাথে। তো আমার যে সুপারভাইজার তিনি অলরেডি হচ্ছে বাংলাদেশ নিয়ে কাজ করেন, সিএইচটি নিয়ে কাজ করেন, এরকম একটা বিষয় আছে। তো এদিক থেকে হচ্ছে আমার ফরচুনেট আর কি, আমি এখানে ইয়েটা পেয়েছি অবশেষে। তো এর আগে আমি অস্ট্রেলিয়াতেও ট্রাই করেছি, কানাডাতে করেছি কিনা মনে নেই, নেদারল্যান্ডসে করেছিলাম, নিউজিল্যান্ডে করেছিলাম। তো এভাবে হচ্ছে আহ, কয়েকভাবে আমি মানে কয়েকটা জায়গাতে হচ্ছে অ্যাপ্রোচ করি আর কি। তো শেষে হচ্ছে এটাতে মেলা যায়। সরি।
আমি একটা কথা যুক্ত করতে চাই, বাবলুদার সাথে হঠাৎ করে মনে পড়লো যে অনেকেই হয়তো ভাবতে পারেন, আম, আজকে যারা এই অনুষ্ঠানটা দেখছেন, যে ও আম, বাবলুদা আর পার্বতী দি বোধহয় অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই জন্য ওনারা পিএইচডি করতে গেছে। আসলে সত্যি বলতে কি, আমি বাবলুদার কথা জানি না। আমি পিএইচডিতে আসার আগ পর্যন্ত এখনো আমি অনেক স্ট্রাগল করি, একদম অনেস্টলি যদি বলতে বলতে চাই। তো আমি আমার যখন মানে স্টুডেন্ট ছিলাম, আরো অনেক ছোট ছিলাম, আন্ডারগ্রেড লাইফ বা স্কুল লাইফ, আমি কোনো দিন ভালো স্টুডেন্ট ছিলাম না। হ্যাঁ। তো আমি এই ধারণাটা একটু ভেঙে দিতে চাই সবাইকে, যে শুধুমাত্র খুব মেধাবী ছাত্রছাত্রীরাই হচ্ছে পিএইচডি করতে পারে। সো সো এই জিনিসটা কিন্তু এটা না, মানে ব্যাপারটা কিন্তু এটা না। হ্যাঁ। হ্যাঁ, সেম হিয়ার। আপনাদের সাথে একমত একমত বলছি এই কারণে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি এবং আমার নিজের প্রফেসরদের কাছ থেকে যতটুকু জেনেছি, মেধা কম বেশি সবারই থাকে। আর গবেষণা বা গবেষণামূলক কাজে আমাদের যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে লেগে থাকার একটা পার্সিভিয়ারেন্সটা অনেক বেশি লাগে, কনসিস্টেন্সি। তো এইটাই আপনার সাথে একমত। আম, পরবর্তী প্রশ্নে যাব দীর্ঘায়িত না করে। আম, যেটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিএইচডির জন্য আবেদন করতে হলে আমাদের রিসার্চ অভিজ্ঞতা কেমন হওয়া উচিত, বা পাবলিশড রিসার্চ পেপার থাকার প্রিকন্ডিশনটা কেমন? আম, যাব হচ্ছে বাবুদারের কাছে। এটা তো একটা কম্পিটিটিভ প্রসেস। যেহেতু কম্পিটিটিভ প্রসেস, মানে এই কম্পিটিশনটা নির্ভর করে আসলে কোন জায়গায় আমরা অ্যাপ্লাই করছি। তো কিছু কিছু জায়গায় হচ্ছে মোর কম্পিটিটিভ দেন আদার্স। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই পাবলিকেশন যদি থাকে, রিসার্চ করার যদি অভিজ্ঞতা থাকে, তাহলে ওটা হচ্ছে আলাদা একটা এজ দেয় আর কি। তো কতটুকু থাকতে হবে এটা ইয়া না, মিনিমাম যদি দু একটা অন্তত পাবলিকেশন থাকে অথবা গবেষণার অভিজ্ঞতা থাকে, তাহলে এটা অনেক কাজে দেয়। তো তার মানে এই না যে অবশ্য অভিজ্ঞতা থাকতেই হবে। না থাকলে অ্যাপ্লাই করা যায়, এবং অনেক ক্ষেত্রে হচ্ছে অনেকেই ভালো ভালো স্কলারশিপ পান, ভালো ভালো ইউনিভার্সিটিতে মানে পিএইচডি করার সুযোগ পান আহ, এরকম একাডেমিক পাবলিকেশন ছাড়াও। এটা নির্ভর করে তখন হচ্ছে প্রপোজালের উপরে, প্রপোজাল এর মানে কোয়ালিটি কেমন, এটার সাথে মানে প্রাসঙ্গিকতা কেমন, এটার কন্ট্রিবিউশন কেমন, এই বিষয়গুলো বিবেচনা করতে হয় আর কি এক্ষেত্রে। এরপর দিদির অভিজ্ঞতা জানবো। আসলে বাবলুদা যা বলেছেন তার সাথে আমি সম্পূর্ণ একমত। এটা আসলে ডিপেন্ড করে, কিন্তু নট নেসেসারিলি পাবলিকেশনের ক্ষেত্রে আমার মনে হয় একদমই যে একাডেমিক পাবলিকেশন হতে হবে সেটা না আর কি। যেটা আমি বিশ্বাস করি বাবলুদা আর আমার ক্ষেত্রে হয়েছিল, যে আমি জানি না আসলে বাবলুদার পিএইচডির আগে কি, পিএইচডি অ্যাপ্লাই করার আগে কি একাডেমিক পাবলিকেশন ছিল কিনা। আমার শুধুমাত্র একটি ছিল, আর বাকিগুলো ছিল নন একাডেমিক পাবলিকেশন। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ম্যাটার করে, যে অবশ্যই স্ট্রং পিএইচডি প্রপোজাল এবং স্ট্রং স্টেটমেন্ট অফ পারপাস। অবশ্য স্টেটমেন্ট অফ পারপাস কিন্তু সব ইউনিভার্সিটি চায় না, এটা ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে। আম, এবং দেখা যায় ওই যে যেটা বাপলুদা মেনশন করেছেন, যে প্রপোজালটা কতটুকু স্ট্রং, কতটুকু হচ্ছে তোমার আম, ব্যক্তিগত ইচ্ছা, প্যাশন এবং তোমার ওই পিএইচডি এরিয়া রিলেটেড কাজের অভিজ্ঞতা, সেটা হচ্ছে আম, আমার ক্ষেত্রে হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল, সেটা আমি মনে করি। বাট বাবলুদা ক্যান টেল মোর। হ্যাঁ, এখানে আমি এটাও বলে বলে রাখতে চাই যে অনেক সময় আমরা হচ্ছে মানে রিসার্চের অভিজ্ঞতা বা পাবলিকেশন বলতে বেশিরভাগ ক্ষেত্রে হয়তো আর্টিকেল অথবা বইয়ের কথা বলি। এখানে কিন্তু একটা বিষয় আমরা আমাদের মনে রাখা উচিত বলে মনে করি, সেটা হচ্ছে আমাদের যে লেখার অভিজ্ঞতা। বিশেষ করে আমরা যদি বিএ বা এমএ লেভেলে বা ব্যাচেলর মাস্টার্স লেভেলে হচ্ছে আমরা যদি থিসিস লিখে থাকি, এগুলো কাজে দেয়। অনেক ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি তারা চায় হচ্ছে মানে একটা স্যাম্পল, মানে আমরা যে একটা স্যাম্পল দিই আর কি, যেটা আমাদের লেখার স্যাম্পল দিই, নট নেসেসারিলি পাবলিশ, কিন্তু আমরা কাজ করেছি যেটা আমরা দাবি করতে পারি, এটাও কিন্তু তারা স্যাম্পল হিসেবে অনেক সময় কাজ নেয়। তো এটা হচ্ছে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে বিভিন্ন সিস্টেমে তারা হচ্ছে আমাদেরকে অ্যাসেস করতে চায়। এটাও মানে কম না আর কি আমাদের ক্ষেত্রে, আমরা যদি ব্যাচেলর যদি একটা থিসিস লিখে থাকি, এটাও হচ্ছে অনেক কাজে দিতে পারে।
Yes, so এখানে টেকঅ্যাওয়ে হচ্ছে আমাদের অনার্স মাস্টার্স করার সময় আমরা যে থিসিস করেছি সেটা খুব মন দিয়ে করা, নিজের যথাসাধ্য চেষ্টা দিয়ে করা। ওকে, যেহেতু বিষয় নিয়ে কথা হচ্ছে, যে ইন্টারেস্ট এরিয়া নিয়ে যেহেতু কথা হচ্ছে, এরপরে প্রশ্নটা এটা নিয়ে। বাবলুদা প্রথমেই যেটা বললেন যে আমরা যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, সিএইচটি কনটেক্সট থেকে, তো আমাদের ইউজুয়ালি রিসার্চের ইন্টারেস্টটা থাকে সিএইচটি রিলেটেড, সিএইচটির বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে। তো সেক্ষেত্রে আম, বাংলাদেশ নিয়ে কিংবা সাউথ এশিয়া নিয়ে স্টাডি করে বা কতজন টিচার ওখানে, তো সুপারভাইজার হিসেবে বা হচ্ছে এটা কি খুবই লিমিটেড কিনা অপরচুনিটিটা, একসেপ্টেড হওয়ার অপরচুনিটিটা কি খুবই লিমিটেড হয়ে যায় কিনা এক্ষেত্রে? দিদির কাছে বা যে কোনো একটু শুরু করতে পারেন। হ্যাঁ, বাবলু যদি আমরা যদি শুধুমাত্র সিএইচডি নিয়ে করি বললে হচ্ছে এটাকে একটু মনে হয় আমি কিভাবে বলবো, মানে বিষয় ঠিক আমরা সিএইচডি নিয়ে করছি সেটাও না। মানে এটা হচ্ছে সিএইচডি ইজ এ কেস আমরা যদি বলি, বা সিএইচডি থেকে একটা কেস নিয়ে আমরা কাজ করি হয়তো, মানে আমরা যারা সোশ্যাল, বিশেষ করে সোশ্যাল সায়েন্সে আমরা কাজ করি। কিন্তু এটার সাথে কিন্তু আরেকটা বিষয় জড়িত আছে আছে সেটা হচ্ছে আমাদের মানে স্কলারশিপ। আমাদের মানে আম, আমরা কোন ডিসিপ্লিনের সাথে, কোন এরিয়ার, মানে কোন এরিয়া কোন থিওরির সাথে আমরা যুক্ত হচ্ছে, এটা একটা বিষয় আছে। তো সিএইচটি ইজ এ কেস, এখানকার অনেক বিষয় নিয়ে আমরা আহ, গবেষণা করতে পারি। শুধুমাত্র সিএইচটি তো না, এখানকার হয়তো আমরা বিশেষ করে আমরা যখন সিএইচটির কথা ভাবি তখন হয়তো ভায়োলেন্সের কথা চলে আসে, মিলিটারাইজেশনের কথা চলে আসে। কিন্তু সিএইচটিতে অনেক ডাইমেনশন আছে যেগুলো নিয়ে হয়তো কাজ করা যাবে। কিন্তু ওটা হচ্ছে সিএসটি এজ এ কেস, বাট এটা ইম্পর্ট্যান্ট, মানে এটা অনেক ক্ষেত্রে কাজে দেয়। এই যে সুপারভাইজারের যে তার এক্সপার্টাইজ যদি বাংলাদেশ হয় তাহলে হচ্ছে এটা ম্যাচ মানে অনেক করে। তো সেদিক থেকে ওই মানে ইয়েটা কম। কিন্তু আমি ধরেন রিসেন্টলি একজন ইয়েকে দেখলাম, হচ্ছে একজন মানে প্রফেসর, আমি নাম বলছি না, উনি হচ্ছে একটা রিসার্চ প্রজেক্টে কাজ করছেন। আম, ওনার টপিক হচ্ছে সিএইচটি রিলেটেড, কিন্তু উনি যে প্রফেসরের সাথে কাজ করবেন জার্মানিতে, ওনার আহ, বাংলাদেশ নিয়ে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই। তো ওনার হচ্ছে কেস বা রিসার্চের মানে আমরা যে ফিল্ড ওয়ার্ক করবো, যে ফিল্ডটা মানে ফ্যাক্টর না, এখানে হচ্ছে রিসার্চের এরিয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা এটা হচ্ছে বিবেচনা করা দরকার আছে আর কি। দিদির ঠিক। কাছে যাবো। এগ্রি করি বাবলুদার সাথে। আমার এখানে মানে আরো আরো কিছু অ্যাড করার আসলে ওইভাবে ইসে নাই। তবে একটা কথা বলে রাখি যে সুপারভাইজারের সাথে একদম যে পুরাপুরি সব রিসার্চ ইন্টারেস্ট বা রিসার্চের এরিয়া একদমই একই রকম হতে হবে সেটা কিন্তু, বিষয়টা কিন্তু সেটা না বাবলুদা যেটা বললেন। এটা একটা ইম্পর্টেন্ট, যেমন ধরো আম, সব প্রফেসরের তো চিটাগং হিল ট্র্যাক্স নিয়ে এক্সপার্টিস নাই, কিন্তু হয়তো তাদের এক্সপার্টিস আছে অন্য জায়গাতে। ফর এক্সাম্পল ইন্ডিজেনিটি হইতে পারে, জেন্ডার হতে পারে, হ্যাঁ, বা সোশ্যাল ওয়ার্ক হতে পারে, যেটা আমাদের কাজের সাথে মানে ওভারল্যাপিং আর কি। হ্যাঁ। তো এবার আসি ফান্ডিং বা স্কলারশিপের ক্ষেত্রে যদি বলি, আমি সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আর আম, দুই ক্ষেত্রে যদি বলি, সায়েন্স এবং হচ্ছে সোশ্যাল সায়েন্স, এই ক্ষেত্রে সোশ্যাল সায়েন্সের কি ফান্ডিং এ একটু সমস্যা হয় স্কলারশিপের ক্ষেত্রে। শোনা যায় যে সায়েন্সে অনেক বেশি বেশি স্কলারশিপ পাওয়া যায়, সব দেশের চাহিদা আছে। বিশেষ করে সোশ্যাল সায়েন্সের ইউরোপের ক্ষেত্রে যদি বলি, পাওয়াই যায় না এমন কথা শোনা যায়। এবং এটা নিয়ে আপনাদের অভিজ্ঞতা বা মতামত কি? বাবু দাদার কাছে আগে যাব। প্রথমে বলি হচ্ছে সোশ্যাল সায়েন্স একটা সায়েন্স। যাই হোক, তো আম, হ্যাঁ, এটা এটা ইনক্রিজিংলি চ্যালেঞ্জিং, যে মানে চ্যালেঞ্জিং হচ্ছে সেটা হচ্ছে যে মানে ইঞ্জিনিয়ারিং এবং হচ্ছে টেকনোলজি রিলেটেড বা মানে পিওর সায়েন্স রিলেটেড হচ্ছে বা ন্যাচারাল সায়েন্স রিলেটেড ফিল্ডে হচ্ছে ফান্ডগুলো চলে যাচ্ছে। এই সোশ্যাল সায়েন্স, হিউম্যানিটিজ, আর্টস এগুলোতে হচ্ছে কমে যাচ্ছে। কিন্তু স্টিল আমাদের একটা বিষয় আমরা আমাদের মনে রাখা দরকার, যে হচ্ছে স্টিল অনেকগুলো স্কলারশিপ আছে অনেক জায়গাতে এবং অনেকভাবে। তো আমরা হচ্ছে কিছু জানি, যেমন ধরেন আমরা অজেডের কথা জানি, যেটা আমাদের হাতের হাতের মুঠোর কাছে,
বা দু একটা আরো স্কলারশিপের আমরা হয়তো নাম জানি, কিন্তু এমন অনেক স্কলারশিপ আছে যেগুলো আমরা জানি না। তো আমাদের হচ্ছে এক্সপ্লোর করা দরকার আছে বলে মনে করি আর কি। এখন আমি আমি জানি অনেকে হচ্ছে এসব বিষয়ে স্মার্ট, অনেক প্রিপারেশন নিয়ে কাজ করে, অনেক প্রিপারেশন নেয়। তো অনেকে এক্সপ্লোর করে এবং এটা রাখা দরকার, এবং এটা সুপারভাইজারের ক্ষেত্রে দরকার আছে। আমরা আমাদের হয় কি, আমরা হচ্ছে শুধুমাত্র পরিচিত দু একজন সুপারভাইজার কে অ্যাপ্রোচ করি। যেমন আমার প্রফেসর হচ্ছেন সুপারভাইজার হচ্ছেন ইফা গারহার্টস। অনেকে হচ্ছে তাকে অ্যাপ্রোচ করেন কারণ ওনাকে চিনেন সবাই। এখন অনেকে হয়তো আরো আছেন যারা হচ্ছে মানে আহ, কাজ মানে ওনাদেরকে অ্যাপ্রোচ করা যেতে পারে, কিন্তু আমরা অ্যাপ্রোচ করি না। এটা স্কলারশিপের ক্ষেত্রে প্রযোজ্য যে আমরা অনেকগুলো স্কলারশিপ হয়তো অ্যাপ্রোচ করি না, জানি না সে কারণে। তো এটা মানে এটা এখন যেহেতু সবকিছু হাতের মুঠোয়, এই জিনিসটা হচ্ছে মানে ইউজ করা দরকার আর কি, ইন্টারনেট আর অন্যান্য বিষয়গুলো। দিদি, আপনার অভিজ্ঞতা কি বলে? আসলে কি বলবো, এখন ফান্ডিং এর অবস্থা খুবই খারাপ, কিন্তু এটা বলে আমি কাউকে ডিসকারেজ করতে চাই না। যেটা বাবলুদা বললেন, আমরা জানি যে আমাদের ছোট ভাই বোনরা যারা আছেন তারা অনেক স্মার্ট। এখন হচ্ছে ইন্টারনেটের যুগ, হাতের মুঠোয় সবকিছু, জাস্ট একটু নিজেকে এক্সপ্লোর করতে হবে, একটু রিসার্চ করতে হবে। আবার তো ফান্ডিং এর আবার বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আম, অনেক সময় তোমরা যখন যারা আগ্রহী পিএইচডি করার ক্ষেত্রে, আমার একটা অ্যাডভাইস হচ্ছে, আহ, যখন তোমরা যে ইউনিভার্সিটির যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাও পিএইচডির জন্য, এটা ইম্পর্টেন্ট যে তোমাদের একটু এক্সপ্লোর করতে হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে একটা ইনফরমেশন থাকে যে রিসার্চ, ওদের কি রিসার্চের এরিয়াগুলো কোথায়। দেখবা যে ওখানে ওরা একটা স্পেসিফিক একটা অমুক রিসার্চে ওদের ইন্টারেস্ট বেশি, বা সমুক রিসার্চ এরিয়াতে ওদের ইন্টারেস্ট বেশি। দেখবা যে ওদের ফান্ডিংও কিন্তু ওখানে থাকে। তো দ্যাট কুড বি ওয়ান স্ট্র্যাটেজি, যে 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 এরিয়াগুলোতে ফান্ডিং আছে সেগুলো তোমার এরিয়া অফ ইন্টারেস্টের সাথে ম্যাচ করে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি অন্য দেশের কথা জানি না, কিন্তু ক্যানাডার কনটেক্সটে যেটা আমার অভিজ্ঞতা বা আমার বন্ধু বান্ধব যারা আছে যারা পিএইচডি করছে তাদের কাছ থেকে জানা, যে যেই সুপারভাইজারের সাথে তোমরা কাজ করতে চাও, অনেক সময় এটা দেখতে পারো যে তার কারেন্ট রিসার্চ প্রজেক্টগুলো কি, প্রজেক্টের ডিউরেশন কত বছর আছে। অনেক সময় ওদের রিসার্চ প্রজেক্টের সাথে যদি তোমার যে রিসার্চ এরিয়াটা আছে যেটা নিয়ে তুমি কাজ করতে চাচ্ছ সেটা এরিয়া ম্যাচ করে, অনেক সময় ওরা প্রফেসররা কি করে যে ওদের ওই যে ফান্ডিং পেয়েছে ওখান থেকে কিছু হচ্ছে তোমাকে অ্যালোকেট করে দিতে পারে ফর পিএইচডি স্টুডেন্টস। সো ইট ডিপেন্ডস আর কি। তো আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, ইউজুয়ালি ইউবিসিতে একটা ফান্ডিং দেয়, সেটা বলে 4YF বা 4 ইয়ার ফান্ডিং। প্রথম 4 বছর তুমি ফান্ডিং পাবা, বাট দ্যাট ডাজন্ট মিন যে এটা হচ্ছে তোমার ফুল কস্ট কাভার করবে। যেটা হচ্ছে আমাদের পূর্ববর্তী অনুষ্ঠানে সন্ধ্যা বা কিংসু গোড়া এসে বলে গিয়েছিল, আমি ওদের প্রোগ্রামটা দেখেছি, যে মানে 4 ইয়ার ফান্ডিং পাওয়া মানে একেবারে ফুললি ফান্ডেড সেটা কিন্তু না। নিজের লিভিং কস্ট নিজেকে বেয়ার করতে হবে, ওটাই হচ্ছে ডাউন সাইড আর কি। বাট এটা বলে আমি আবার সবাইকে ডিসকারেজ করতে চাচ্ছি না, এটা মনে করো না যে আমি ডিসকারেজ করছি। পিএইচডি বিষয়টা হচ্ছে যেটা নীতি তুমি নিজেই বলেছো, যে পিএইচডি করতে গেলে আসলে পার্সিভিয়ারেন্স একটা বিশাল বড় বিষয়, এবং ডিটারমিনেশন। এবং আসলে পিএইচডি করব শুধু একটা ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য যে পিএইচডি করব, বা ক্যারিয়ারের জন্য যে পিএইচডি করব, সেটা ভেবে আমার কাছে মনে হয়েছে এত বছরে সেটা শুধুমাত্র পিএইচডি করার লক্ষ্য হতে পারে না। যারা আগ্রহী পিএইচডি করার, আমি আমার আমার তাদের কাছে একটা কি বলবো, অনুরোধ, যে গভীরভাবে ভেবে দেখা যে তুমি কেন পিএইচডি করতে চাও। আগে সেটা নিজেকে প্রশ্ন করো এবং গভীরভাবে চিন্তা করো, তারপরে তুমি প্রস্তুতি নাও। শুধুমাত্র ডক্টরেট ডিগ্রি বা প্রফেশনের জন্য ইম্পর্টেন্ট সেজন্য করবা সেটা না। সেটা আমি মনে করি যে একটা বিষয় নিয়ে প্যাশনেট হওয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ অনেকেই পিএইচডি করতে করতে মাঝখান দিয়ে আর করে না। সো দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, যে পিএইচডি করতে গেলে তোমার লাইফে অনেক বড় বড় ধাক্কা আসবে, বাট ইউ হ্যাভ টু ক্যারি অন। তো একটা ফলো আপ কোয়েশ্চেন করতে চাই দিদি, আপনি যে বলুন অনেক সময় অ্যাকোমোডেশন সহ নিজের লিভিং কস্ট পাওয়া যায় না, মানে পোষায় না, সেক্ষেত্রে কি পার্ট টাইম জব করার কোনো
অপরচুনিটি থাকে? আম, অবশ্যই থাকে ইউনিভার্সিটিতে। আম, যেমন ধরো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আছে। তারপর হচ্ছে আমি ইউবিসির কথা বলতে পারি। ইউবিসিতে হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্ট সোসাইটি নামে একটা সোসাইটি আছে। ওখানে অনেক ওয়ার্ক লার্ন অপরচুনিটি থাকে আর কি গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য, সেটাও করা যায়। তারপর হচ্ছে আর একটা করা যায়, আফটার ফার্স্ট 3 ইয়ার্স অফ ইউর পিএইচডি ইউ ক্যান অ্যাপ্লাই ফর সেশনাল লেকচার পজিশন, যেটা আমি 2 সেমিস্টার করেছিলাম ইউপিসিতে। তো ওইটাও করা যায় কিন্তু আফটার ফার্স্ট 3 ইয়ার্স অফ ইউর পিএইচডি। আর আদারওয়াইজ এই ক্যাম্পাসে অনেক ছোটখাটো জবের অপরচুনিটি কিন্তু থাকে আর কি, বা গ্রাজুয়েট একাডেমিক অ্যাসিস্ট্যান্টশিপ বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, এরকম অনেক পজিশন থাকে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এর মধ্যে আমাদের আহ, দুটো প্রশ্ন চলে এসেছে ফেসবুক লাইভে। প্রথম প্রশ্নটা আম, করেছেন প্রমোদ চাকমা। তার প্রশ্ন হচ্ছে, রিসার্চ পেপার লেখা এবং পাবলিশ করার জন্য কোন কোন ধাপ অনুসরণ করতে হয়? উনি মূলত সম্ভবত একটা জেনারিক কোয়েশ্চেন বা একটা জেনারেলাইজড অ্যান্সার উনি জানতে চাচ্ছে সাধারণভাবে। তো বাবলু দাদা যদি প্রথমে উত্তর দিতেন। আহ, প্রশ্নটা ছিল হচ্ছে মানে রিসার্চ লেখা এবং পাবলিশ করার ক্ষেত্রে ধাপ। হ্যাঁ, কি কি ধাপ অনুসরণ করতে হয়? আমি আসলে এই জিনিসটা যখন ভাবি, প্রথমত আমি ভাবি হচ্ছে একাডেমিক রাইটিং এর কথা। আমরা হচ্ছে এই বিষয়টা বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে যেটা চ্যালেঞ্জ হয় হচ্ছে আমরা ট্রেনিংটা সেভাবে আমরা পাই না। অনেকেই চেষ্টা করে, অনেকে পারে, অনেক আমাদের মধ্যে অনেক 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 এক্সাম্পল আছে। তো এই এই ইয়াটাকে মানে কিছুটা রপ্ত করা মানে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসা। এগুলো হতে পারে অ্যাসাইনমেন্ট বা অন্যান্য ইয়ের ক্ষেত্রে। তো লেখার ক্ষেত্রে ধাপ বলতে হচ্ছে আসলে অনেকে মানে দুটো বলবো আমি হচ্ছে অনেক দুটো অ্যাপ্রোচ হতে পারে। অনেকে হচ্ছে পাবলিশার কি চায়, জার্নাল কি চায়, জার্নাল বাছাই করে বা কোথায় আমি পাবলিশ করবো ওইটা দেখে সে ভিত্তিতে হচ্ছে লেখার ইয়ে করে, ওই অ্যাডভাইসটা দেয়। এখন আম, যারা হয়তো মানে অনেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে পার্সোনালি প্রযোজ্য হয় না। আমার হচ্ছে আম, আমি একটা টপিক হয়তো ইয়ে করি, নির্ধারণ করি, ওটার ভিত্তিতে আমি লেখার চেষ্টা করি, তারপর হচ্ছে আমি পাবলিশার খুঁজি। এখন স্টেপ বলতে আসলে তো আম, বুঝাবে হচ্ছে আমি মনে করি কোথায় আমি পাবলিশ করতে যাচ্ছি এটার উপরে অনেক বিষয় নির্ভর করে। এটা যদি জার্নাল হয়, জার্নাল আর্টিকেল, এই স্টেপগুলো এক ধরনের। এটা যদি আবার হচ্ছে মানে এডিটেড বুক হয়, এটা আরেক ধরনের হবে। এটা যদি বই হয় আরেক ধরনের হবে। তো যদি এটা হচ্ছে নির্ভর করবে হচ্ছে আমরা আমরা কি পাবলিশ করতে চাচ্ছি। সম্ভবত আমার বই লেখার অভিজ্ঞতা নেই, তো কিন্তু ধর দু একটা আর্টিকেল হয়তো লেখার একটা অভিজ্ঞতা হয়েছে, সে ভিত্তিতে আমি হয়তো ওটা বলতে পারি। আম, তো এখানে একটা বিষয় মনে রাখা দরকার যে হচ্ছে আমি তো লিখছি। তো লেখাটা হচ্ছে মানে যেহেতু সাইন্টিফিক একটা পাবলিকেশন, এখানে সায়েন্সের একটা মানে মানে এমন লেখাটা দরকার যেটা হচ্ছে একাডেমিক্যালি রিগোরাস মোরলেস। দেন হচ্ছে এটা মনে রাখা দরকার যে তারপরে আমাদের যেটা ফেস করতে হবে সেটা হচ্ছে রিভিউ। যদি আমরা ইয়ের ক্ষেত্রে বলি, একাডেমিক এর ক্ষেত্রে যে পিয়ার রিভিউ। তো রিভিউ এটা হচ্ছে ট্রিকি পার্ট। তো রিভিউয়ারদের সাথে কাজ করতে হবে, যেটা আমরা জানি আমরা হয়তো না চাইলে অনেক কিছু হয়তো অ্যাকোমোডেট করতে হবে। আমি জানি না এখন মানে কথাগুলো বেশি মানে ইয়ে হয়ে যাচ্ছে এলোমেলো, কিন্তু হচ্ছে মানে বেশ কিছু ধাপ হয়তো আমরা ইয়ে করতে পারি। আমি জানি না মানে আরো যদি কোনো ইয়ে থাকে, আরো যদি স্পেসিফিক প্রশ্ন ইয়ে থাকে আর কি এই ক্ষেত্রে পার্বতী আর পারবে আরো ইয়ে। পার্বতী যদি যদি কিছু যোগ করতে চান এর সাথে, এবং আহ, কিভাবে সুপারভাইজারদের মানে অনার্স বা মাস্টার্স এ থাকাকালীন মানে দেশে থাকাকালীন আমাদের সুপারভাইজার বা প্রফেসরদের সাথে কোনো কিভাবে যোগাযোগ বা পরামর্শ যেন তারা আমাদেরকে রিসার্চটাকে পলিশ করে মানে কিছু অন্তত অ্যাডভাইস দিতে পারেন, সেরকম কিছু যদি প্রক্রিয়া থাকে যদি সেটা মেনশন করতে। well, বাবলুদা আসলে মোস্টলি টাচ করে ফেলেছে। আমি আসলে পাবলিকেশনের প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারিনি। সেটা কি আম, যারা পিএইচডি করতে চায় তার আগে পাবলিকেশনের ধাপের কথা বলছেন উনি নাকি? আই থিঙ্ক উনি আগের কথাই বলেছেন। পিএইচডি করতে গেলে যেহেতু সুপারভাইজার থাকে, সো যোগাযোগের একটা ইয়া চলে আসে, স্কোপ চলে আসে। তিনি বোধহয় আগের জেনারেল সেন্সে বলেছেন রিসার্চ পাবলিশ করতে হলে কি কি ধাপ, রিসার্চ করতে হলে এবং পাবলিশ করতে হলে কি কি ধাপ ফলো করতে হবে।
বাবলুদা যেটা ফার্স্ট কথা বলেছেন যে প্রথম ধাপটা হচ্ছে একাডেমিক রাইটিং এর স্কিলটা আসলে বাড়াতে হবে, চর্চা করতে হবে। সেটা প্রথম ধাপ হতে পারে। এবং দ্বিতীয় ধাপ হতে পারে, আম, যদি রিসার্চ পাবলিকেশনের কথা বলা হয়, আমি ইউজুয়ালি আমি জানি যে আমাদের দেশে এডুকেশনাল সিস্টেমটা একটু ভাঙাচোরা, কিন্তু ওই ভাঙাচোরা অবস্থার মধ্যে থেকেও যে আমি আমি যদি ভুল না হয়ে থাকি, ইউজুয়ালি আন্ডার গ্র্যাড এবং গ্রাজুয়েট লেভেলে অ্যাটলিস্ট একটা কোর্স থাকার কথা যেটা রিসার্চ নিয়ে পড়ানো হয়। তো আমার আমার অ্যাডভাইস হবে সেই রিসার্চ রিলেটেড কোর্সগুলো একটু মনোযোগ দিয়ে করা। কারণ সেখানেই ইউজুয়ালি ধাপ, মানে রিসার্চ কিভাবে করতে হয় সেই সেই বিষয়গুলোর প্রাথমিক ধারণা কিন্তু আমরা ওই কোর্সগুলো থেকে পেয়ে থাকি। সেটা একটা উপায় হতে পারে। প্লাস হচ্ছে নিজের চর্চা করা এবং চর্চা করে দেখা যে জার্নাল, এটা হতে পারে লোকাল লেভেলের একটা জার্নাল। একদম নট নেসেসারি যে একদম ইন্টারন্যাশনাল লেভেলের জার্নাল হতে হবে। সেটা হতে পারলে তো আরো ভালো। কিন্তু আমি বলবো যে ছোট ছোট লেভেল থেকে শুরু করা আর কি। হ্যাঁ, যে লোকাল লেভেলে কি কি জার্নাল আছে, অনেক ইউনিভার্সিটি থেকে কিন্তু জার্নাল পাবলিশ করে আমাদের দেশে, সেগুলো দেখা। বা অনেক অর্গানাইজেশনস আছে, ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস, তারাও কিন্তু পাবলিশ করে। হুম। তো তাদের সাথেও কিন্তু পাবলিশ করা যায়। অবশ্যই তারা আগে রিভিউ করবে তোমাদের লেখা, তারপর হচ্ছে পাবলিকেশনের জন্য যাবে। তো আমার মনে হয় ওখান থেকে ধীরে ধীরে চেষ্টা করলে বিষয়টা আরো বেশি ইসে হবে। আর দ্বিতীয় প্রশ্নটা আমি আসলে বুঝতে পারিনি, প্রফেসরের সাথে রিসার্চ এই 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 জিনিসটা বুঝতে পারিনি, মানে অ্যাডমিশন পাওয়ার আগে। আচ্ছা, সাপোজ আমি অনার্স বা মাস্টার্স করছি দেশে, আমি যেখানে পড়াশোনা করছি সেখানে, সেক্ষেত্রে আমি যদি কিছু রিসার্চের অভিজ্ঞতা আহ, অর্জন করতে চাই, সেক্ষেত্রে আমি আমার আমার নিজের ডিপার্টমেন্টে কোনো টিচারের সাথে যোগাযোগ করে বা সুপারভিশনের আবেদন করে আমি করতে পারি কিনা, সেটা আমাকে পরবর্তী, যেটা আমার পরবর্তীতে কাজে লাগবে কিনা পিএইচডির ক্ষেত্রে, সেটা আহ ওনার প্রশ্নের সূত্রে আমি প্রশ্নটা করেছিলাম। না না, ঠিক আছে, না না। বোঝাতে পারিনি বোধহয় নাকি? আহ, আচ্ছা, হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। আম, হ্যাঁ, মানে প্রফেসরদের সাথে কাজ করার অভিজ্ঞতাটা নেওয়াটা ভালো। কিন্তু আমার মনে হয় আমাদের দেশের কনটেক্সটে ইউনিভার্সিটি লেভেলের প্রফেসর, খুবই কম প্রফেসর আছে যে যারা আমাদেরকে হাতে ধরে একদম শিখাবেন যে রিসার্চ কিভাবে করতে হয়। সো এই জন্য প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে নিজে পড়ে আগে বুঝা। যে ধরো ফর এক্সাম্পল তুমি একজন প্রফেসরের সাথে আম, একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের কাজ করছো, তোমাকে ইন্টারভিউ নিতে হবে। হ্যাঁ, তোমাকে বলে দিল, তোমাকে তোমার প্রফেসর কয়েকটা প্রশ্ন দিয়ে দিল যে যাও এই প্রশ্নগুলো করো পার্টিসিপেন্টদেরকে। আম, আমার মনে হয় সেটা করার আগে আগে নিজেকে একটু পড়াশোনা করা দরকার। হ্যাঁ। ইয়েস, সেটাই। ওপেন সোর্স থেকে আমরা যতটুকু পারি নলেজ গ্যাদার করব। এন্ড আই থিঙ্ক পার্বতী দিদির উত্তর থেকে অংসিং লাও তার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। ও তিনি প্রশ্ন করেছিলেন পাবলিকেশনের ক্ষেত্রে ভালো ইম্প্যাক্টফুল জার্নালে পাবলিশ থাকা লাগবে কিনা, এটা মনে হয় পার্বতী দিদি কভার করেছেন। বাবলু, তোমার যদি ব্রিফলি কিছু অ্যাড করতে চান আপনি যদি। আম, যদি কেউ ইয়ে করতে চায়, পাবলিশ করতে চায়, বিশেষ করে মানে জার্নালে পাবলিশ করতে চায়, আমি এনকারেজ করব হচ্ছে, মানে যদি কাজটা মানে ভালো করার চেষ্টা ইয়ে থাকে, মানে কাজটা যদি ভালো হয়ে থাকে, তখন হচ্ছে লোকাল লেভেলে চেষ্টা করা যেতে পারে পার্বতী যেভাবে বলেছে। কিন্তু আমার মনে হয় যে কাজটা যদি ভালো হয়, তাহলে আসলে হচ্ছে ভালো, মানে যে ইম্প্যাক্ট ইয়ে বলা জার্নালে মানে অ্যাপ্রোচ করাটা মানে মানে যেতে পারে, যাওয়া উচিত। ওয়াই নট? কারণটা হচ্ছে, যদি সেই জার্নাল যেটা আমরা মানে লো র্যাঙ্ক জার্নাল বলছি, সেটা যদি আম, সেটা সেখানে যে রিভিউ হবে, হায়ার র্যাঙ্ক ইয়েতেও কিন্তু সেম, মোরলেস সেম রিভিউ হবে। এটা হয়তো কিছু অভিজ্ঞতাগুলো বিভিন্ন ধরনের হতে পারে, মানে কিন্তু আমার মনে হয় যে হচ্ছে, যদি কাজটা যদি ভালো হয়, লেখাটা যদি ভালো হয়, ওয়াই নট? তো অ্যাপ্লাই করার ক্ষেত্রে যে আমরা যেটা বলেছি যে আমাদের তো থাকতে পারলে ভালো, একটা কেন অনেকগুলো পাবলিকেশন নিয়ে আমরা যদি পিএইচডির জন্য অ্যাপ্লাই করি তো আরও ভালো। কিন্তু যদি না থাকে, অ্যাটলিস্ট হচ্ছে মিনিমাম চেষ্টাটা করা। কারণ হচ্ছে পিএইচডি করা মানেই হচ্ছে টেক্সট প্রডিউস করা,
এটা মানে বিশেষ করে সোশ্যাল সায়েন্সে হচ্ছে টেক্সট। আমরা যদি টেক্সট প্রডিউস করতে না পারি, আমরা যদি লিখতে না পারি, মানে উইথ মানে মিনিমাম লেভেল অফ মানে যে মিনিমাম লেভেল অফ সাইন্টিফিক রিগর, আমরা তাহলে হচ্ছে পিএইচডি করার সিদ্ধান্তটা নেওয়াটাই হচ্ছে ভুল। কারণ এখানে টেক্সট মানে প্রডিউস করতে হবে। মাস্টার্সের ক্ষেত্রে প্রযোজ্য, বিয়ের ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমরা যদি একটা থিসিস লিখতে না পারি তাহলে হচ্ছে আসলে যাওয়াটা মানে উচিত না। তো সেটা যদি শুরুতে যদি কিছুটা ইয়ে থাকে, প্রস্তুতি থাকে, কিছু অভিজ্ঞতা থাকে, ওগুলো হচ্ছে মানে ভালো মতো চেষ্টা করা ওগুলোকে, এবং ওগুলো হচ্ছে মিনিমাম যা আছে এগুলো নিয়ে হচ্ছে মানে অ্যাপ্রোচ করা আর কি। যে আমরা যে ইনস্টিটিউশনে যে প্রফেসরের সাথে কাজ করতে চাই তাদেরকে হচ্ছে এগুলো নিয়ে অ্যাপ্রোচ করা। কারণ যদি আমরা জার্নালে পাবলিশ করতে পারি, ভালো ইয়েতে করতে পারি, ওয়াই নট, কিন্তু যা আছে ওটা যাতে আমরা মানে চেষ্টা চেষ্টা রাখি। এবং এমন হতে পারে যে হচ্ছে আমরা বিয়ে থিসিসকে আমরা পাবলিশ করার চেষ্টা করলাম। এখন এখন যেমন আমি ইয়ে কথা জানি, আমি যদি এক্সাম্পল দিই, এই যে সপ্তর্ষি তার মানে অনেকে হয়তো চিনবে, তার সাথে আমার কালকে দেখা হয়েছে এই একটা কনফারেন্সে। তো সে চেষ্টা করছে হচ্ছে ইয়েটা পাবলিশ করা, সম্ভবত মানে পাবলিশ করবে আর কি। তো এইভাবে মানে অনেকে চেষ্টা করতে পারে। তো আমাদের বিজনেস স্টাডিজ নিয়ে দুজন প্রশ্ন করেছেন। বিজনেস এর যে সাবজেক্টস গুলো আছে বা টপিকস গুলো আছে সেগুলি নিয়ে গেলে কি মানে বিজনেস স্টাডিজ ফিল্ডে আমাদের স্কলারশিপ এবং ফান্ডিং এর অপরচুনিটিটা কেমন, আপনাদের অভিজ্ঞতা থেকে যদি বলতেন, বাপু দাদা যদি বলতেন। আহ, এটা এটা আমাদের জন্য আনসার দেওয়াটা মুশকিল। আমি বিজনেসে পড়েছিলাম, আমি এমবিএ পর্যন্ত করেছি ঢাকা ইউনিভার্সিটিতে। কিন্তু আমি আসলে ওই ফিল্ডে আমি রিসার্চ বলতে কিছুই করি। আমি আমার ওখানে যা থিসিস রিপোর্ট ছিল নীলক্ষেত। ঠিক আছে, আমি এটা মানে খুব পরিষ্কার করে বলতে চাই। তো আহ, সেখানে আমার হচ্ছে ওই এটা ছিল না। কিন্তু আমার মনে হয় যে বিজনেসের ক্ষেত্রে স্কলারশিপ থাকার কথা। অনেকে হচ্ছে ভালো যদি রিসার্চ করতে পারে, যে এটা আসলে যে কোনো ফিল্ডেই মানে পসিবল। মানে প্রপোজাল যদি ভালো থাকে, স্কলারশিপ পাওয়াটা মানে খুব কঠিন হওয়ার কথা না। কারণ এটা যেমন যে ইয়ের মতো প্রবাবলি সায়েন্স মানে সোশ্যাল সায়েন্সের চাইতেও বেশি ইয়ে থাকার কথা এই ফিল্ডে আর কি, আমি জানি না। সরি। পিএইচডির ক্ষেত্রে? হ্যাঁ, পিএইচডির ক্ষেত্রে বলতে আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। মানে কেউ যদি বিজনেস বিজনেস রিলেটেড যদি স্টাডি করতে চায়, তাহলে হচ্ছে মানে ওইখানে সেম সেম বিষয় যে পাবলিকেশন পাবলিকেশন যদি থাকে, প্রপোজাল যদি ভালো হয়, তাহলে হচ্ছে স্কলারশিপ পাওয়াটা মানে সহজ হওয়ার কথা। তো আমরা যেহেতু বিভিন্ন ধরনের ফান্ডার বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের প্রজেক্টে করে, আমার মনে হয় যে বিজনেসে আরো বেশি থাকার কথা। কারণ অনেক কোম্পানি আছে যারা হচ্ছে রিসার্চের মানে কাজে লাগায় এটা। ইঞ্জিনিয়ারিং এর মানে তাদের এই পিএইচডি ইয়েতে ফান্ড ফান্ড করার কথা। পস- আমি আমি ধরে নিচ্ছি এটা হওয়ার কথা। মানে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখা যায়, প্রবাবলি বিজনেসের ক্ষেত্রে হতে পারে এটা। সেক্ষেত্রে এটা হয়তো বা মার্কেট ড্রিভেন রিসার্চ হতে হবে হয়তো বা। আর হুম। পার্বতী যে সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলেন বা আছেন, তারপরে যদি কিছু যোগ করতে চান বিজনেস স্টাডিজ নিয়ে। আমার আসলে এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। কিন্তু আমি তোমাদের ফিউচার ইভেন্টে একজনের নাম সাজেস্ট করতে পারি, যে আমাদের আম, আমার চাকমা সম্প্রদায়ের যে ইউবিসি থেকে এমবিএ করেছে। আমি তার নামটা সাজেস্ট করতে পারি। সে বোধহয় এই বছরই না, গত বছর গ্রাজুয়েশন করেছে। তোমরা তাকে অ্যাপ্রোচ করে দেখতে পারো। আই থিংক সে তোমাদেরকে বেটার কিছু আইডিয়া দিতে পারবে, যারা যারা গ্রাজুয়েট ডিগ্রি করতে চাও। পিএইচডির কথা আমি ভালো করে বলতে পারবো না, বাট মোরাললেস যেটা হয়, যেটা বাবলুদা উল্লেখ করেছেন, যে যে কোনো বিষয়ে পিএইচডি করতে গেলে পাবলিকেশন থাকাটা ইম্পর্ট্যান্ট। এবং ওই যে আমি আবার সেই একই কথায় ফিরে যাচ্ছি, যে ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন পেজে গিয়ে তোমাদের দেখতে হবে যে ওদের কি ইন্টারেস্ট, কোন জায়গায়, ওরা কোন জায়গায় বেশি ফান্ডিং দিচ্ছে, ওই এরিয়াগুলোকে তোমার এরিয়া অফ ইন্টারেস্টের সাথে ম্যাচ করতে হবে। সেটা একটা ব্যাপার। সরি বাবলুদা, হ্যাঁ। না, আমি জাস্ট বলতে চাচ্ছিলাম হচ্ছে আসলে আমি যদিও বা করিনি বা আমি এক্সপ্লোর করিনি এই বিষয়টাতে, কিন্তু আমার ফ্রেন্ড অনেকেই আছে যারা আমি যাদের সাথে আমি পড়াশোনা করেছি। তারা পরবর্তীতে ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে জয়েন করেছে টিচার হিসেবে। তারা অনেকেই কিন্তু মানে মানে পিএইচডি করেছে এবং ভালো স্কলারশিপ নিয়ে করেছে। অনেকে জাপানে করেছে এবং হচ্ছে ইউকেতে করেছে এবং অন্যান্য জায়গায় এই ইউএসএ তে করেছে। তো এটা মানে আহ, একটা মানে ইয়া না আর কি, মানে যে মানে এক্সেপশন না আর কি, মানে এখানে অ্যাভেলেবল থাকার কথা। আচ্ছা। And একজন জিজ্ঞেস করেছে
ইস জিআরই ম্যান্ডেটরি টু গেট স্কলারশিপ? উনি বোধহয় জানতে চেয়েছে মাস্টার্স করার পরে পিএইচডি এর ক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার জন্য কি জিআরই আবার দিতে হয় কিনা, ম্যান্ডেটরি কিনা। ওকে, পারবো। আমাকে আমার দিকে পয়েন্ট আউট করেছেন। তো ওয়েল, নর্থ আমেরিকাতে এটা ডিপেন্ড করে যে বেশিরভাগ, ধরো ফর এক্সাম্পল ইউএসএ তে বেশিরভাগ ইউনিভার্সিটি একটা সময় ছিল যে ওরা জিআরই বেশি চাইতো। এখন আমি শুনেছি যে জিআরইটা নট নেসেসারি ফর লাইক অল ইউনিভার্সিটিজ। কানাডার ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য। আমার জানা মতে শুধু ম্যাকগিল ইউনিভার্সিটিতে জিআরই চাওয়া হয়, কিন্তু অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে আইএলটিএস বা সেলপিট দিলে চলে। তো এইটা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি সেটা শেয়ার করলাম। সো এটা তোমাদেরকে একটু দেখতে হবে যে কোন ইউনিভার্সিটি কি চায়, যে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, এটা ভ্যারি করে আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। এন্ড বাবলু দাদার কাছে স্পেশালি একজন প্রশ্ন করেছেন, ফিলোসফি নিয়ে স্কলারশিপের স্কোপ কেমন, ফিলোসফি সাবজেক্টে এই টপিক আমার নিয়ে। আমার মনে হয় যে এখানেও থাকার কথা। আহ, কারণ যদি আমি ব্রডার, যদি সোশ্যাল সায়েন্স, যদি এবং এই ফিল্ডটা যদি ধরি, মানে ওইটাও একই ইয়েতে পড়ার কথা আর কি। আমি ফিলোসফি নিয়ে দু একজনকে পিএইচডি করতে দেখেছি অন্য দেশে, অন্য দেশ থেকে। যেমন আমার এক বন্ধু ছিল, সে আম, মানে আমি প্রথমে যখন জার্মানি আসি, আমি একটা লেভেল পর্যন্ত জার্মান শিখি, সেখানে আমার এক বন্ধু ছিল। তো সে এসেছিল হচ্ছে হেগেলের তত্ত্ব নিয়ে পিএইচডি করবে, এবং হচ্ছে পুরোটাই জার্মানে করবে। তো তখন হচ্ছে সে জার্মান ভাষা শেখা শুরু করছিল মাত্র। তো পরবর্তী 1 বছর শিখে, আমি জানি না সে কিভাবে এত এত কঠিন কঠিন জিনিস সামলাবে। তো সে উইথ স্কলারশিপ ছিল আর কি। তো এখানে অবশ্যই থাকার কথা। তো এটা হচ্ছে এক্সপ্লোরেশনের বিষয়। এই প্রশ্নগুলো আসলে যে যারা করছে, আমি তাদেরকে বলবো হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস না করে তাদেরকে এক্সপ্লোর করার জন্য। বেশি করে হচ্ছে যে সাবজেক্ট, যে যে কোথায় মানে ইউনিভার্সিটি ইনস্টিটিউশন পরে আসছে, আগে হচ্ছে নির্ধারণ করা যে আমি এই বিষয়টা নিয়ে করতে চাই। তাহলে হচ্ছে আমি সেই অনুযায়ী হচ্ছে সারা দুনিয়া আমি এক্সপ্লোর করে দেখবো। এটা হচ্ছে মানে বেস্ট ওয়ে হওয়া দরকার আর কি। এবং হচ্ছে লেগে থাকা, এটাই। আমরা শেষ প্রশ্ন একটাই নেব, মোটামুটি কাছাকাছি প্রশ্নগুলা। সো একজন প্রশ্ন করেছেন, রিসার্চ রিলেটেড জবে থাকাকালে পিএইচডি পাওয়াটা কতটুকু সহজ হয়ে যায়? মানে উনি বোধহয় জানতে চেয়েছে ওনার কোনো রিসার্চ পেপার নেই, কিন্তু উনি রিসার্চ রিলেটেড জব করছেন, হয়তো বা আরো এই টাইপের জব। তো সেক্ষেত্রে পিএইচডি অ্যাকসেপ্টেড হওয়াটা কতটুকু চান্স থাকে? আমি বা যাই তাহলে। আমার মনে হয় যে আমি ব্রডার সেন্সে মিন করেছিলাম যে যে রিসার্চের অভিজ্ঞতা। তো অনেক সময় হচ্ছে পাবলিকেশন থাকে, কারণ অনেকগুলো গবেষণাতে আমরা মানে আমাদের ইয়েতে যদি অভিজ্ঞতায় বলি, আমরা অনেক অনেক আম, গবেষণায় হয়তো যুক্ত হই ব্যাচেলর লেভেলে, হয়তো যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা কোনো কোনো না কোনোভাবে। ওইগুলো হচ্ছে সিভিতে ইনক্লুড করা অবশ্যই দরকার। এবং হচ্ছে ওগুলো আমার মনে হয় যে কোনো না কোনো মানে একটু হলে স্কোর একটা মানে অ্যাড করে, একটা পয়েন্ট অ্যাড করে যে ইয়ের ক্ষেত্রে আর কি। তো কিছু না থাকার চাইতে এটা থাকা ভালো, পাবলিকেশন থাকলে আরো ভালো। কিন্তু এটা আমার মনে হয় যে হেল্প করার কথা। তো এটা অবশ্যই হচ্ছে যারা ইভালুয়েট করবে তারাই বেশি ভালো জানবে। কিন্তু এটা মানে যারা, আমি আমি যদি আমার ইয়ে থেকে বলি যে আমাকে যদি কেউ অ্যাপ্রোচ করে, আমি অবশ্যই তার মিনিমাম অভিজ্ঞতাটা নিশ্চয়ই দেখতে চাইবো। মানে তার আছে কিনা, ওই যে বললাম যে তাকে টেক্সট প্রডিউস করতে হবে, সে যদি তার মিনিমাম যদি একটা ইয়ে না থাকে, যে সে যদি শো না করতে পারে, আমি নিশ্চয়ই তাকে হচ্ছে মানে এত হাই ইয়েতে রাখবো না। এটা হচ্ছে বিষয় আর কি। ওকে, সো দিদি যদি কিছু অ্যাড করতেন। আম, আসলে আমিও বাবলুদার সাথে একমত যে রিসার্চের অভিজ্ঞতা থাকাটা, এটাও কিন্তু ওয়ান অফ দি ইভালুয়েশন ক্রাইটেরিয়া যখন তুমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করবা। বাট মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ওই যে টেক্সট প্রডিউস করা। অ্যাটলিস্ট তোমার, আমি বলবো যে অ্যাটলিস্ট একটা পাবলিকেশন থাকা খুবই জরুরি। সেটা একাডেমিকও হতে পারে, সেটা নন একাডেমিক পেপারও হতে পারে। দ্যাট কুড হেল্প ইউ, মানে অ্যাড এ ভ্যালু টু ইউর অ্যাপ্লিকেশন। যেমন ধরো সেটা হতে পারে তুমি যদি কোনো একটা ন্যাশনাল নিউজ পেপারে একটা আর্টিকেল লিখেছো, সেটাও কিন্তু একটা মানে ভ্যালু অ্যাড করে যে
তুমি কিছু একটা লিখেছো, দিস ইজ ইওর পিস, হ্যাঁ, দিস ইজ ইওর পেপার। সো আমি বলবো যে সেটাও একটা ভ্যালু ক্যারি করবে পাবলিকেশন, হ্যাঁ, পাবলিকেশনের ক্ষেত্রে। আর রিসার্চের অভিজ্ঞতা তো অবশ্যই, যে তুমি যদি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে থাকো, সেই অভিজ্ঞতাও কিন্তু তোমার অ্যাপ্লিকেশনে কাজে লাগবে। ওরা দেখবে যে আচ্ছা ঠিক আছে, তোমার রিসার্চের কাজ করার অভিজ্ঞতা আছে আর কি। ওটা একটা ইম্পর্টেন্ট জিনিস। সো প্রশ্ন উত্তর পর্বে আমরা যে টেকঅ্যাওয়েজ গুলা পেলাম, আমি সাম আপ করে বলি, যদি বলি ভুল হলে শুধরে দেবেন আপনারা দুজন। সো টেকঅ্যাওয়ে হচ্ছে একটা পাবলিশ রিসার্চ পেপার একটা অন্তত থাকা উচিত বা প্রয়োজন, এবং আমাদের যে ইন্টারেস্ট এরিয়া আছে সেটার ব্যাপারে আমাদের খুব প্যাশনেট হতে হবে, মোটামুটি একটা নলেজ আমাদের রাখতে হবে। এবং সেক্ষেত্রে কোনো কিছুই এরপরে কোনো কিছুই ফেল না নয়, আমাদের রিসার্চ রিলেটেড যত অভিজ্ঞতা থাকবে ইনক্লুডিং জব এবং ইনক্লুডিং হচ্ছে অনার্স এবং মাস্টার্স এর থিসিস, আমরা যতটুকু গুরুত্ব দিয়ে করব ততটুকুই আমাদের কোনোটাই ফেল না নয়, প্রত্যেকটাই কাজে লাগবে। তো প্রথমত হচ্ছে আমাদের ইন্টারেস্ট এরিয়ার ব্যাপারে আমাদের প্যাশনেট হতে হবে এবং অন্তত একটা রিসার্চ পেপার থাকা উচিত, রাইট? সো ওকে, আই থিঙ্ক তারা প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। আরেকজন জিজ্ঞেস করেছিলাম মেডিকেল রিলেটেড, আই ডোন্ট থিঙ্ক সেটা বিজনেসের মতো প্রশ্নটা হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমি আর সেদিকে আর না বাড়াই। এবং আম, আহ, আরেকটা প্রশ্ন, যে পিএইচডি শেষে আহ, সেখানকার দেশে যে যেখানে আপনারা পিএইচডি শেষ করছেন বা করেছেন সেখানে জব অপরচুনিটিটা কেমন? বাবলু দাদা যেহেতু শেষ করেছেন, জব করছেন, সেক্ষেত্রে তার কাছে আগে যাব। হ্যাঁ, এখন মূল ইয়েতে আসি যে পিএইচডির ডিসিশনের আগেই হচ্ছে এটা ভাবা দরকার আসলে, ওই মানে মানে ক্যারিয়ারটা নিয়ে ভাবা দরকার, যেটা আমার ক্ষেত্রে হয় নাই। আমি কোনোদিন মানে খুব প্ল্যান করে কোনো কিছু করি নাই। অনেক কিছু করেছি হচ্ছে মানে করতে করতে করলাম এই টাইপের আর কি। তো পিএইচডির ক্ষেত্রে যেটা ইয়া হয়, পিএইচডি মানে কি, পিএইচডি হচ্ছে মানে স্কলারলি জগতের সাথে হচ্ছে মানে এঙ্গেজ হওয়ার একটা ধাপ, তাই না? তার মানে হচ্ছে আমি ওই ফিল্ডে মানে বিশেষ করে মানে একাডেমিয়াতে আমি এন্ট্রি করব, এরকম একটা প্ল্যান নিয়ে যারা কাজ আগাবে, এরকম একটা প্যাশন নিয়ে যারা আগাবে, তাদের ক্ষেত্রে হচ্ছে মানে পিএইচডি। এখন পরবর্তীতে কতটুকু ইয়ে আছে, এটা আসলে ওই যে ফান্ডিং এর যে কথা আমরা বলছি, এই সেম এখানে প্রযোজ্য। এখানে হচ্ছে এখানেও ফান্ডিং এর একটা বিষয়। আমি চাকরি পাবো কিনা, এটা হচ্ছে ফান্ডিং হচ্ছে ইনক্রিজিংলি হচ্ছে কমে যাচ্ছে বিভিন্ন জায়গাতে, এবং হচ্ছে কম্পিটিটিভ। এবং আমরা যে যে রেসপেক্টিভ দেশগুলোতে আছি সেখানকার সিটিজেনরাও আছে কিন্তু, এবং ওই একই পজিশনগুলোতে তারা যেমন চেষ্টা করে, তাদের সাথে কিন্তু এই অন্য পৃথিবীর অন্য অনেক দেশের মানে স্কলাররাও কিন্তু ওই পজিশনগুলো পাওয়ার চেষ্টা নিশ্চয়ই করে। তা জার্মানির মতো দেশগুলোতে যেটা সমস্যা হয় আর সেটা হচ্ছে ভাষার একটা বিষয় থাকে। তো আমরা এখানে তাদের ভাষা যেহেতু জার্মান, তারা এই ভাষার গুরুত্বটা দেয় আর কি। যদি কোনো একজন স্কলারকে যদি তারা রিক্রুট করে বা কোনো একজন এমপ্লয়িকে যখন রিক্রুট করবে, তখন হচ্ছে তাদের ওই ভাষাটা মানে যদি জানে, তাহলে হচ্ছে একটা অ্যাডেড মানে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। যদিও আমার মতো আমি যে প্রজেক্টে কাজ করি, ওইখানে হয়তো এত এত মানে ইয়ে ছিল না, যে মানে একটা ক্রাইটেরিয়া ছিল না যে হচ্ছে আমাকে জার্মান জানতেই হবে। বাট এটা যদি থাকতো তাহলে হচ্ছে আমার জন্য কমিউনিকেট করতে সুবিধা হতো। যেমন অনেকগুলো হয়তো মিটিং টিটিং হয় যেগুলোতে হচ্ছে তারা জার্মানি কন্ডাক্ট করে। তো সেখানে হচ্ছে আমি খুব খুব অল্প জানি। তো আমি হচ্ছে একটু সেন্সটা নিতে ধরতে পারি কিনা এটা চেষ্টা করি। তো যাই হোক, মানে কোয়েশ্চেনটা ওইটা না। কোয়েশ্চেনটা তো হচ্ছে মানে মানে অপরচুনিটি কেমন একাডেমিতে আসলে এন্ট্রি করা, মানে ওয়েস্টার্ন ইয়েতে কান্ট্রিগুলোতে বিশেষ করে আমার মনে হয় যে অনেক কঠিন। এই কানাডার ক্ষেত্রে জানি না, কিন্তু জেনারেলি কেন জানি মনে হচ্ছে অনেক কঠিন। যারা খুব ভালো স্কলার তারা ঢুকতে পারেন। যারা হচ্ছে আমাদের মতো আমার মতো মিডিওকর, তাদের হচ্ছে আহ, মানে আনসার্টেন একটা প্রিক্যারিয়াস একটা ক্যারিয়ার এর মধ্যে দিয়ে যেতে হবে বলে মনে হয় আর কি। তো কিন্তু যারা অনেকেই আছে, আমি আমি আমাদের মধ্যে থেকেই আমি জানি দু একজন অলরেডি দেখিয়ে দিয়েছেন যে তারা ভালো স্কলার, এবং হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে গিয়েও তারা হচ্ছে ভালো মানে কাজ করছেন। আমি নাম বলছি না, কিন্তু এটাও পসিবল। তো এখানে হচ্ছে ওই যে যোগ্যতা ডেভেলপ করার একটা বিষয় আছে আর কি, যোগ্যতা অর্জনের একটা বিষয় আছে। তো যারা ভাবছেন তারা হচ্ছে এই বিষয়টা মাথায় রাখবেন আর কি। দাদা নিজেকে মিডিওকর বলছেন, কিন্তু তার প্রোফাইলে গিয়ে গিয়ে দেখা যাবে এক গাদা রিসার্চ পেপার।
তো মানে আর মানুষ যা আছে তা দেখায় আর কি, যা নাই তা দেখায় না, এটা হচ্ছে বিষয়। ওকে, সো এবার পার্বতীদের কাছে যাব কানাডার কনটেক্সটে, কিংবা যদি অস্ট্রেলিয়ার কনটেক্সটে বলি, দুটো দেশের কনটেক্সটে যদি কিছু বলতেন। আসলে আমি যা যা বলতে চেয়েছিলাম মোস্টলি বাবলুদা কভার করে ফেলেছে। তারপরও আমি এটা বলবো যে আসলে জবের ক্ষেত্রে বিশেষ করে আমাদের লাইনে খুবই টাফ হয়ে যাচ্ছে জব পাওয়া। হ্যাঁ, ইট ইজ ভেরি টাফ। এমনিতেই তো আমাদেরকে কম্পিট করতে হয়, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ, ওদের সাথে তো আমাদের মানে চাকরির বাজারে গেলে ওদের সাথে অনেক কম্পিটিশন করতে হবে। দেখা যাবে যে ওদের অনেক অনেক পাবলিকেশন আছে কিন্তু অলরেডি আমার কিছুই নাই, বা শুধু দুইটা বা তিনটা আছে, সেগুলোও হচ্ছে ভালো পাবলিকেশন ধরা যায় না। তো এখানে মানে অনেকগুলো লেয়ার আছে আর কি। হ্যাঁ, তো আর পিএইচডির ক্ষেত্রে পিএইচডি করার পরে যে তোমার একেবারে জব হয়ে যাবে সেটার কোনো গ্যারান্টি নাই। এবং বিকজ একটা হচ্ছে জব মার্কেট আনসার্টেন। টিচিং পজিশনে অনেকে অনেক অনেক পিএইচডি আছে, মানে অনেক অনেক পিএইচডি করা স্টুডেন্ট আছে বড় বড় ইউনিভার্সিটি থেকে। বাবলুদা এবং আমার ইউনিভার্সিটির চাইতে অনেক বেটার বেটার ইউনিভার্সিটি, তারাও কিন্তু দেখা যায় যে স্ট্রাগল করে। হ্যাঁ, তো সেকেন্ড জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আম, আমাদের মধ্যেও আসলে আম, দু একজন যার আছে ওরা এক্সট্রা অর্ডিনারি কাজ করছে। ওই যে বাবলুদা যেটা বললেন, আমিও নাম মেনশন করতে চাই না, তারা অলরেডি দেখিয়ে দিয়েছেন যে তারা কি করতে পারেন এবং কি করছেন। হ্যাঁ, তো সেটাও একটা বড় ব্যাপার যে ধৈর্য ধরে নিজেকে সেভাবে গড়তে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে আউট তোমার পিএইচডি জার্নি, ওই সময় থেকেই তোমাকে হচ্ছে ওইভাবেই কাজ করে যেতে হবে। যত পাবলিকেশন পারো, যত একাডেমিক পাবলিকেশন পারো, শুধু পাবলিশ করবা, টু ডেমনস্ট্রেট যে হাউ নলেজেবল ইউ আর আর কি। হ্যাঁ, জব মার্কেটে নিজেকে শো অফ করার জন্য। বাট শুধু রিসার্চ পাবলিকেশন থাকলে হয় না, সেটার সাথে আরো অনেক কিছুই লাগে অনেক সময়। ফর এক্সাম্পল, যদি পিএইচডির পরে কেউ যদি টিচিং প্রফেশনে যেতে চায়, তো টিচিং আমার হচ্ছে 2021 বা 2022 সালে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। আমার ডিপার্টমেন্টে আমি একটা সার্চ কমিটিতে ছিলাম আর কি, আমরা ফ্যাকাল্টি খুঁজছিলাম। তো আমার ভালো ভাগ্য হয়েছিল যে আমি প্রসেসটাকে দেখেছি। তো একটা পজিশন ছিল, ওই একটা পজিশনের বিপরীতে 76 অ্যাপ্লিকেশন পেয়েছিলাম আমরা। 76, এবং প্রত্যেকেই এক্সট্রা অর্ডিনারি, প্রত্যেকেরই ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা। এবং আমরা কমিটির মধ্যে থেকে মানে হিমশিম খেয়ে গিয়েছিলাম যে 76 অ্যাপ্লিকেশন থেকে আমাদের 15টা বের করতে হবে। আমাদের অবস্থা খুবই খারাপ হয়েছিল। এবং 15টা থেকে 8টা, 8টা থেকে 5টা, এবং 5টা থেকে সেরা 3জনের ইন্টারভিউ আমাদেরকে নিতে হয়েছিল। তো 3জন থেকে অবশেষে পজিশন কিন্তু ছিল একটা, কিন্তু আমরা দুইজনকেই নিয়েছিলাম বিকজ দুইজনই অসম্ভব ভালো ছিল। সো তখন সিচুয়েশনটা অন্যরকম ছিল। এখন কিন্তু পরিস্থিতি আরো বেশি জটিল হয়ে গেছে। সো পিএইচডি যারা করতে চাও, তারা হচ্ছে এইটা মাথায় নিয়ে পিএইচডি করবা যে দেয়ার ইজ নো গ্যারান্টি যে পিএইচডি করার সঙ্গে সঙ্গেই তুমি হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটিতে জব পেয়ে গেছো টিচিং পজিশন। সো আমি বলবো এটা চিন্তা করে রাখতে যে কিপ ইয়োর অপশনস ওপেন। হ্যাঁ, শুধুমাত্র মানে টিচিং প্রফেশন করার জন্য তুমি পিএইচডি করবা সেটা না। আরো অনেক জায়গা আছে, অনেক থিঙ্ক ট্যাঙ্ক আছে, অনেক রিসার্চ অর্গানাইজেশন আছে যারা হয়তো কাজ করে। হ্যাঁ, ওরা চায়। হ্যাঁ, সরি বাবলুদা, আপনি কিছু বলতে চাচ্ছেন না? সো এইটাই আর কি, যে কিপ ইউর আইজ ওপেন, মানে কিপ ইউর অপশনস ওপেন, এবং প্রিপেয়ার ইয়োর সেলফ ফর এভরিথিং। বিকজ যেহেতু বিশেষ করে আমাদের ফিল্ডে, সোশ্যাল সায়েন্সের যারা আছি বা আর্টসের যারা আছি, ওদের ফিল্ডে তো আরো লিমিটেড স্কোপ, কিন্তু যারা স্টেম প্রফেশনে আছে তাদের জন্য হয়তো আমাদের চাইতে আমি বলবো বেটার অপরচুনিটি এই মুহূর্তে, এই সময়টাতে, কারণ সময়টা খুব কঠিন যাচ্ছে। থ্যাংক ইউ এত ডিটেলসে সুন্দরভাবে বলার জন্য। এবং একটা প্রশ্ন শেষের দিকে আমরা প্রায় চলে এসেছি, প্রশ্ন করতে চাই, সো ফার বিদেশে শিক্ষা জীবনে আপনারা কি কি রকম ডিফিকাল্টিস ফেস করেছেন? যে ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসে, সিএইচডি থেকে, ছোট মানে ছোট্ট একটা মার্জিনালাইজ জায়গা থেকে উঠে এসে, সোশ্যাল হতে পারে, রিলিজিয়াস, বা হচ্ছে অনেক পার্সপেক্টিভ থেকে, অনেক এসপেক্টে আপনারা কি কি ডিফিকাল্টিস ফেস করেছেন, বাবলু দাদা যদি বলেন। এবং মাস্টার্স এর অভিজ্ঞতা আপনি বলতে পারেন, ইনক্লুডিং পিএইচডি, সবকিছু।
হ্যাঁ, প্রথমতই বলি, আহ, আমরা যদিও বা মানে ওই হিল ট্র্যাক্স থেকে উঠে এসেছি, আহ, এটা এমন একটা জায়গা থেকে এসেছি যেখানে হচ্ছে মানে মানুষজন আহ, কি বলবো, প্রাইমারি লেভেল থেকে হচ্ছে ড্রপ আউট হয়ে যায়। তো আমরা সেই দিক থেকে হচ্ছে অনেক 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 বেশি প্রিভিলেজড। এই আমরা পার্বতীর কথাও যদি বলি, আমরা অ্যাটলিস্ট শহরে পড়ার অভিজ্ঞতা ছিল। আহ, অন্তত রাঙামাটি শহরে আমি পড়েছি, পার্বতীয় রাঙামাটি শহরে পড়েছি, দেন হচ্ছে আমরা হচ্ছে ধাপে ধাপে অন্যান্য ইনস্টিটিউশনে গেছি। তো এখন এটা আমাদের জন্য যতটা না ইয়া, তো আরো অনেকেই আছে যারা হচ্ছে মানে এটা কল্পনা করতে পারে না। তো এটা একটা বিষয় বলতে চাই। দেন হচ্ছে সেই ইয়াটা আমি কিন্তু আহ, যদিও বা আমি মোর মোর প্রিভিলেজ দেন আদার্স, মানে আমাদের অনেক মানে যারা গ্রামে থাকে, অনেক রিমোট এলাকায় থাকে, তাদের চাইতে অনেক বেশি প্রিভিলেজ। কিন্তু আমি যদি আবার আমাকে যদি সকল মেন স্ট্রিমের সাথে যদি আমি তুলনা করি, তখন হচ্ছে আমি দেখতে পাই আমি অনেক মানে ওই দিক থেকে হচ্ছে মার্জিনে আছে আর কি। তো সেই ইয়ে থেকে মানে যে স্ট্রাগল গুলো আছে, তার অনেকগুলো স্ট্রাগলের কথা তো আমরা বলতে পারি, আমরা সবাই জানিও এগুলো। তার মধ্যে একটা ইয়ে হচ্ছে যে মানে আম, পড়াশোনার ক্ষেত্রে আমরা মনে হয় যে হচ্ছে অনেক ইয়েতে থাকে আর কি, মানে মানে পিছিয়ে থাকে আর কি। কিছু এক্সেপশন আছে। কিছু এছাড়া হচ্ছে আমরা যারা থাকি তাদের ক্ষেত্রে হচ্ছে ওই লেভেলেই হচ্ছে মানে কম্পিটিশন, যদি বলি কম্পিটিশনে যাওয়াটা হচ্ছে কঠিন হয়ে যায়। তো সেই ইয়ে থেকে যদি আমরা যদি বলি, তারপর আমরা যদি মাস্টার্সে বাইরে এসে মাস্টার্স করার সুযোগ হয়েছে, তখন এই যে বলছি দেশের ইয়েটাও তো বেশি ভালো সেটা না, যদিও বা আমরা মানে অন্য ইয়েদের সাথে কম্পেয়ার করছি। তো যদি ওভারঅল সিস্টেমে বলি, তাহলে ওভারঅল সিস্টেমে দেখা যাচ্ছে হচ্ছে অনেক গলদ রয়ে গেছে, ত্রুটি রয়ে গেছে, যেগুলো হচ্ছে মানে এখনো ঠিক হয়নি। তো বাইরে গেলে যেটা হয়, তখন আমরা হঠাৎ হঠাৎ করে নতুন নতুন বিষয়ের সাথে মানে নতুন নতুন বিষয়ের সাথে পরিচিত হয়ে নতুন বিষয় এনকাউন্টার করি। তার মধ্যে একটা হচ্ছে যে আম, ওই যে একাডেমিক রাইটিং এর কথা বলছি আমি। আহ, কালকে একজন ইয়ের সাথে কথা হচ্ছিল, এক কলিগের সাথে, কোলন ইউনিভার্সিটিতে পিএইচডি করে, আহ, বাংলাদেশি। তো আমি বলছিলাম হচ্ছে যে আমি প্রথম একাডেমিক আর্টিকেল পড়ি হচ্ছে মাস্টার্সে মনে হয় সেকেন্ড ইয়ারে গিয়ে, মানে আর্টিকেল, যদি জার্নাল আর্টিকেল। এর আগে আমি হয়তো টুকটাক বইয়ে আমি আমার টেক্সট বইগুলো পড়েছি, আমাদের মানে আমি আমার ডিসিপ্লিন অনুযায়ী আর কি। তো আমার মানে এই একাডেমিক রাইটিং বা একাডেমিক ইয়ের সাথে মানে মানে এক্সপোজারটা আসলে হচ্ছে অনেক দেরিতে। তো সেদিক থেকে হচ্ছে যখন আমি মাস্টার্স করতে গেলাম, তখন প্রথম আমরা শিখি হচ্ছে যে একেবারে বেসিক লেভেলের একাডেমিক রাইটিং। দেন হচ্ছে ওটা একটা চ্যালেঞ্জ, একাডেমিক রাইটিং এর যে একটু বিষয়গুলো রপ্ত করা। তো তার সাথে ভাষার একটা চ্যালেঞ্জ রয়ে গেছে, যে আমরা যতই ছোটবেলা থেকে ইংলিশ শিখি, আমরা কোনোদিন ভালো ইংলিশ শিখি না। এটা একটা চ্যালেঞ্জ। বাংলার ক্ষেত্রে সেম। ইংলিশের কথা যেহেতু আমরা আমাদেরকে এখানে বলতে হবে, এটা ইম্পর্ট্যান্ট। তারপর হচ্ছে এই ইয়ার কথা, আম, কি জানি বলতে গেছিলাম, উম, যাই হোক, আমার আচ্ছা, ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা। মানে এটা খুব বলতেই হবে, কারণ আমরা যেভাবে শিখি সাধারণত হচ্ছে মুখস্থ করে শিখি। মানে যেটা শিখলাম ওটা শুধুমাত্র পরীক্ষার হলে গিয়ে উগরে দিলাম, এই এটা শিখি। ওই ক্ষেত্রে আমাদের হচ্ছে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। আমি জানি বাংলাদেশে কিছু কিছু ইয়েতে হচ্ছে কিছু প্র্যাকটিস আছে নিশ্চয়ই, কিন্তু জেনারেলি আমাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কম, যে একটা বিষয়কে যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার যে ইয়াটা। তো এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। তো অনেকগুলো চ্যালেঞ্জ আছে, লেখালেখির ক্ষেত্রেও চ্যালেঞ্জ আছে। তো আমি জানি পার্বতী আরো বলবো আর কি। হ্যাঁ, দিদি কিছু যোগ করুন। আম, হ্যাঁ, বাবলুদা যেটা বলেছেন যে আমরা আসলে অনেকের থেকে অনেক বেশি প্রিভিলেজড, কারণ আমরা রাঙামাটি শহরে পড়াশোনা করেছি। আমরা এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাই। হ্যাঁ, আমরা চেষ্টা করেছি, আমাদের চেষ্টায় আমরা এত দূর এসেছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আমাদের অ্যাকনলেজ করা জরুরি যে আমরা প্রিভিলেজড বলে কিন্তু বাবলুদা জার্মানি থেকে পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, উনি ডক্টর বাবলু। আর আমি এখন কানাডার ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়াতে পিএইচডি করছি, যেটা অনেক অনেক আমাদের চিটাগং হিল ট্র্যাক্স বলো বা সমতল বলো, অনেক আদিবাসী স্টুডেন্ট, বিশেষ করে আমি বলবো ফিমেল স্টুডেন্টরা, ওরা তো পাবলোদা যেটা আইডেন্টিফাই করলেন, যারা একদম রিমোট এরিয়াতে থাকে, ওদের ওখানে তো শিক্ষা ব্যবস্থা ঠিক মতো নাই।
মানে আম, সেটার দিক থেকে আমরা অনেক অনেক মানে এগিয়ে আছি। তো এই জিনিসটা কিন্তু আমাদের আসলে অ্যাকনলেজ করা দরকার। মানে আমরা যে যত যে যার অবস্থান থেকে যতটুকু প্রিভিলেজ, আমার মনে হয় এটা আমাদেরকে আমাদের স্বীকার করার দরকার আছে। তাহলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে আম, আমাদের সমাজটা কত, আমাদের সমাজে আরো কত কত মানুষ পিছিয়ে পড়া আছে আর কি। তো যাই হোক, সেটা না, ইভেন প্রিভিলেজ পজিশনে থেকেও অনেকের থেকে আমরাও কিন্তু বাইরে এসে অনেক স্ট্রাগল ফেস করি। প্রথম ধাক্কা অবশ্যই ল্যাঙ্গুয়েজটা তো থাকে কন্টিনিউয়াস, সেকেন্ড ধাক্কা হচ্ছে কালচারাল ব্যারিয়ার। ডেফিনেটলি যে দেশে আমরা পড়াশোনা করতে যাই, এক এক দেশের কালচার কিন্তু এক এক রকম, এবং ওইসব কালচারের সাথে নিজেদেরকে ওরিয়েন্ট করতে কিন্তু সময় লেগে যায়, সেটা একটা ব্যাপার। আমি আমার ফার্স্ট সেমিস্টারের অভিজ্ঞতা শেয়ার করতে পারি। আমি যখন প্রথমেই আসলাম কানাডা এসে, আমাদেরকে তো কোর্স ওয়ার্ক করতে হয় ফার্স্টে, পিএইচডির প্রথম ধাপ। যতই তোমার দুইটা মাস্টার্স থাকুক বা তিনটা মাস্টার্স থাকুক, তোমাকে কোর্স ওয়ার্ক করতে হবে, এটা ম্যান্ডেটরি ফর 2 ইয়ার্স। আমার আমার ডিপার্টমেন্টের মানে ইসে হচ্ছে আমাকে 2 ইয়ার্স মানে দশটা কোর্স কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট সেমিস্টারে আমি যখন আসলাম তখন আমি একটা কোর্স নিয়েছিলাম যেটা আম, অন্য আরেকটা ডিপার্টমেন্টের ছিল। তো সেই কোর্সটা করতে গিয়ে আমি দেখতাম যে এটা সেমিনার ক্লাসরুম ছিল। অন্যান্য দেশের স্টুডেন্টরা এসে মানে খুবই সুন্দরভাবে ক্লাসে এনগেজ হতে পারতো, হ্যাঁ, ক্লাসের কোর্স রিডিং গুলোর সাথে। হ্যাঁ, আমার খুব কষ্ট হতো, মানে আমি ভালোভাবে পার্টিসিপেট করতে পারতাম না। কারণ এক হচ্ছে, ফার্স্ট হচ্ছে থিওরিটিক্যাল রিডিং ছিল, ওই যে পড়াশোনা একটা ব্রেক ছিল, হঠাৎ করে এসে আবার পড়াশোনা শুরু করলাম, মানে মনে হতো যে আমি কিছুই পারি না। ইন দি এন্ড আমি আমার প্রফেসরের সাথে দেখা করে আমি কান্না করে দিছি। আমি বলছি যে আমার মনে হয় আমি ফেল করবো এই কোর্সে। বিকজ এক হচ্ছে ক্লাসে সবাই কথা বলে আর আমি চুপ করে থাকি, হ্যাঁ, আমি আমি পারবো না, আমার মনে হচ্ছে আমি ফেল করব। কিন্তু আমাকে প্রফেসর, উনি হচ্ছে ব্ল্যাক প্রফেসর ছিলেন, শি ওয়াজ ভেরি নাইস। উনি ওনার অভিজ্ঞতা আমাকে শেয়ার করেছেন। উনি বলছেন যে এজ এ ব্ল্যাক ওমেন, আমিও যখন আমেরিকাতে আমার প্রথম পড়াশোনা শুরু করতে যাই তখনও আমি দেখতাম যে অনেক স্টুডেন্ট হচ্ছে ক্লাসের মধ্যে পটর 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 করে কথা বলে, বাট যখন তারা লেখে বা ওদের যখন এক্সাম হয়, এক্সামের রেজাল্ট দেয় বা অ্যাসাইনমেন্টের রেজাল্ট আসে, ইটস নট ওয়েল রিফ্লেক্টেড হোয়াট দে সে ইন দ্য ক্লাসরুম। সো আমাকে বলছে যে দেন আমি এটা রিয়েলাইজ করলাম যে সবাই ক্লাসে পকর পকর করলে যে খুব এক্সট্রা অর্ডিনারি, খুবই ভালো, সেটা না। তোমাকে হচ্ছে তোমার নিজের চেষ্টা করে যেতে হবে, এবং দেখবা যে তুমি ভালো করছো। এবং আই এন্ডেড আপ গেটিং 91% ইন দ্যাট কোর্স। তো আমার মনে হয় যে চেষ্টাও থাকতে হবে, হ্যাঁ, অনেক বাধা বিপত্তি আসবে আমাদের। আমার এখনো এটা মনে হয় যে আমি আমি আসলে কি লিখছি এখন, আমি আমার রাইটিং স্টেজে আছি। যখনই আমি লিখতে বসি আমার মনে হয় যে আম, আমি খুবই বাজে লিখি। আমার মনে হয় যে আমার সমসাময়িক যারা পিএইচডি করছে তারা অত্যন্ত ভালো, আমি কি করছি, আমি কিচ্ছু না, আমি এত গাধা কেন বা আমি এত গাধি কেন, আমার এটা সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে। আমার মনে হয় যারা পিএইচডি করতে আসবে তোমরা এইটা মাথায় নিয়ে আসবে যে ইউ উইল ফেস কন্টিনিউয়াস চ্যালেঞ্জ ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। এটা একাডেমিক হতে পারে, ফিনান্সিয়াল তো আছেই। হ্যাঁ, আমার তো ফার্স্ট 4 ইয়ার ফান্ডিং শেষ। হ্যাঁ, এখন আমি যা করতেছি সব নিজের ফান্ডিং এ, প্লাস হচ্ছে আমি টুকটাক কাজ করি, তা দিয়ে আমার চলতেছে। আম, এইভাবে হচ্ছে মানে তোমাকে একসেপ্ট করে নিতে হবে যে ইউ উইল ফেস এ লট অফ চ্যালেঞ্জেস। এবং আমার পিএইচডি কমিটি যখন থেকে শুরু করেছে আজ পর্যন্ত 6বার চেঞ্জ হয়েছে। দিস ইজ এ হিউজ ধাক্কা। হ্যাঁ, তোমার মেন্টালিও অনেক প্রেসার যাবে। দিস ইজ এ হিউজ ধাক্কা ফর মি, 6বার কমিটি চেঞ্জ হওয়া। আমি জানি না এটা কেউ ফেস করেছে কিনা। মানে কমিটি মেম্বার আসছে গেছে, মেইন সুপারভাইজার চেঞ্জ হয়েছে। হ্যাঁ, দিস ইজ রিয়েলি কি বলবো, অ্যাডমিনিস্ট্রেটিভলিও একটা হার্ডল। এবং সেই কারণে কিন্তু আমার পিএইচডিও ডিলে হয়েছে, সেটা একটা বড় কারণ। আর তো আমাদের পার্সোনাল লাইফে থাকেই। লাস্ট ইয়ার আমি আমার বাবাকে হারিয়েছি। এন্ড দেন চিটাগং হিল ট্রাক্সের যে ঘটনা হয়েছিল, সেই ঘটনা হচ্ছে আমি জানি যারা ওখানে থাকে, আমি দূর থেকে থেকে আমাকে যেভাবে ঘটনাটা ইম্প্যাক্ট করেছে সেটা আমার আমার মেন্টাল হেলথে কিন্তু অনেক বড় এফেক্ট ফেলেছিল। এবং সেটা আমার একাডেমিক লাইফেও ইম্প্যাক্ট ফেলেছে। সো এইভাবেই কিন্তু ডিলে হয়ে গেছে। সো অনেকে, আমি যখন পিএইচডি
করি নাই, মানে মাথায় চিন্তা ছিল না তখন। আমি দেখতাম যে অনেকে 7 বছর, 8 বছর, 10 বছর লেগে যাচ্ছে পিএইচডি। আমি ভাবতাম আরে এত বছর কেন লাগে পিএইচডি করতে? হ্যাঁ, 4 বছরে বা 3 বছরে তো শেষ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ। তো এখন আমি নিজেকে দিয়ে বুঝতে পারি যে ইট ইজ নট অ্যান ইজি জার্নি। সবার ভাগ্য খুব ভালো হয় না যে 4 বছরে শেষ, 3 বছরে শেষ, 5 বছরে শেষ। সবার ভাগ্য এরকম না। সো এইটা মেনে নিয়ে যারা পিএইচডি করতে চাও তাদেরকে কিন্তু এই পথটাকে বেছে নিতে হবে। আর আরেকটা জিনিস যে আমি জানি বাবলু দাও হয়তো বলবে যে আহ, আমরা যে ফিল্ডে কাজ করছি আসলে আমরা আমাদের মনে হয় আমাদের আমরা যে 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 এরিয়াতে কাজ করছি সেটা শুধু ফর দ্য সেক অফ রিসার্চ না, আমাদের একটা অন্যরকম টান আছে যে কারণে আমরা কিন্তু লেগেই আছি। হ্যাঁ, সো আমার মনে হয় প্যাশন থাকাটা এবং কমিটমেন্ট থাকাটা নট অনলি ফর ইয়োর ডিগ্রি বাট অলসো ফর দ্য এরিয়া অ্যান্ড দ্য পিপল ইউ ওয়ার্ক উইথ, সেটা থাকা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সো না হলে হ্যাঁ, অনেকেই আছে শুধু ফর দ্য সেক অফ ক্যারিয়ার আমাকে ডক্টর হতে হবে, অনেকেই করে। বাট আমার কাছে হচ্ছে আমার পিএইচডি ডিগ্রি করা, আমার রিসার্চটা হচ্ছে আমার কাছে প্যাশন। এবং আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে আমার রিসার্চ কি ইম্প্যাক্ট ফেলবে সেটা বড় কথা না, কিন্তু আমি যাদের সাথে কাজ করছি আমার রিসার্চের জন্য তাদের কাছ থেকে শুনতে পারা, একদম লিভড রিয়েলিটিসটাকে জানতে পারা, সেটাও কিন্তু একটা একটা নতুন অভিজ্ঞতা, একটা জার্নি। আমরা ফর এক্সাম্পল ধরো আমরা অনেকে চিটাগং ট্রেক্স থেকে পড়াশোনা করতে আসি, মাস্টার্স কেউ পিএইচডি করতে আসি বিদেশে। কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি না। হ্যাঁ, কি হচ্ছে আসলে সেই জিনিসগুলো কিন্তু আমরা শিখতেও পারি, সেটাও কিন্তু একটা বিশাল বড় শেখা। যারা হচ্ছে একদম গ্রাউন্ড লেভেলে থাকে ওরা কি কাজ করছে, আমার মনে হয় সেটাও ইম্পর্ট্যান্ট। প্যাশনেট হওয়া, জানা, এবং যার যত লেভেল আছে ওই লেভেল থেকে কাজ করে যাওয়া। রিসার্চ ইজ ওয়ান অফ দ্য এরিয়াস দ্যাট উই ক্যান কন্ট্রিবিউট টুয়ার্ডস আওয়ার কমিউনিটি, আমার কাছে মনে হয়েছে এত এত বছরে আর কি, সেটা আমার লার্নিং। এবং পিএইচডি করাটা আই থিঙ্ক ইট শুডন্ট বি জাস্ট ফর দ্য সেক অফ গেটিং এ ডিগ্রি অ্যান্ড ক্যারিয়ার, it also connected to our commitment, our contribution towards our community. I think that's very important. আমি জানি না অন্য ফিল্ডে কি, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কি বা কমার্স ফিল্ডে কি, বাট আমাদের ফিল্ডে দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। দ্যাটস ভেরি নাইস অনেক। এবং আমি পরবর্তীতে যে কোয়েশ্চেনটা করতে যাচ্ছিলাম আই থিঙ্ক পার্বতী দিদির কাছ থেকে আমি মোটামুটি পেয়ে গেছি। তো আমি সরাসরি বাবলু দাদার কাছে যাব। সিএসটি এর কনটেক্সটে আমাদের পিএইচডি পার্সিউ করা বা রিসার্চের সাথে লেগে থাকা কতটুকু জরুরি বলে আপনার মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে হচ্ছে আহ, দুই তিনটা ঘটনা বলবো আর কি। প্রথম ঘটনা হচ্ছে উম, 2-3 দিন আগে আমরা একটা ওয়ার্কশপ করি, সিএইচটি ওয়ার্কশপ। জাস্ট কিছু সিএইচটি স্কলারদেরকে হচ্ছে একত্র করা এবং হচ্ছে পরবর্তীতে কিছু পাবলিকেশন করা যায় কিনা এই উদ্দেশ্যে আমরা করেছি এটা। মানে আমরা যারা নেটওয়ার্কের ভিতরে ছিল তাদেরকে ইনভাইট করেছি, মানে এই প্রসেসে হয়তো অন্যরাও যুক্ত হতে পারে। তো সেখানে আহ, আমাদের এক বন্ধু রিগান প্রশ্ন করেছিল হচ্ছে আমাদের গ্রুপকে আর কি, যে আমাদের আসলে উদ্দেশ্যটা কি, আমরা যদি একটা বই বের করি সিএইচটি নিয়ে, একটা এডিটেড ভলিউম বের করি, এটার আমাদের পলিটিক্যাল পারপাস কি। তো তখন ওইখানে উপস্থিত ছিলেন হচ্ছে উইলিয়াম ফান শ্যান্ডেল, অনেকে চেনেন। তো উনি একটা খুব সুন্দর উত্তর দিলেন। উত্তরটা হচ্ছে কি, আমরা আহ, যেটা লিখব, যে কোনো একটা বইয়েরই একটা উদ্দেশ্য থাকে হচ্ছে একটা এরিয়া সম্পর্কে, এই ক্ষেত্রে পার্টিকুলারলি যে ইগনোরেন্সগুলো থাকে, ইগনোরেন্সগুলো দূর করার জন্য আমরা হচ্ছে লিখব। এই বইটা যদি অন্য কোনো পারপাস সার্ভ নাও করে, এই এলাকা সম্পর্কে যে অনেকের যে নানা ধরনের ভুল ধারণা, ইগনোরেন্স আছে, এগুলো দূর করার জন্য করব। তো এই ক্ষেত্রে আসলে আনসারটা আসলে ওই ডিরেকশনে যায়। আমরা যে পিএইচডি যদি আমরা সিএইচডি কনটেক্সটে করি, এই নলেজে কন্ট্রিবিউট করা, নিজেদের নলেজ নিজেরা প্রডিউস করার ক্ষেত্রেও একটা মানে কন্ট্রিবিউশন আছে আর কি। তো দ্বিতীয়ত হচ্ছে আম, দ্বিতীয় ঘটনা হচ্ছে 2-1 বছর আগে আমি যে ইউনিভার্সিটিতে কাজ করি সেখানে আমরা গিয়েছিলাম। একটা অ্যাসেসমেন্ট কমিটি এসেছিল হচ্ছে ওখানকার যে এই ইউনিভার্সিটি আসলে নর্মালি হচ্ছে পিএইচডি প্রোভাইড করে না, এটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্সেস, আমি যে ইউনিভার্সিটিতে কাজ করি। তো রিসার্চ ওরিয়েন্টেড না। তো তারা হচ্ছে অ্যাসেস করতে আসছিল যে পিএইচডি আসলে তারা কন্টিনিউ করবে কিনা, মানে অ্যালাউ করবে কিনা, এটা মিনিস্ট্রি ইয়ে থেকে এসেছিল। তো অনেকে অনেক আহ, তাদের প্রশ্ন ছিল হচ্ছে কেন, মানে
পিএইচডির ইয়ে কি, কার কি পারপাস। আমরা যারা সিএইচডি থেকে, আমাদের একটা আনসার ছিল হচ্ছে যে আমরা যেটা লিখছি শুধুমাত্র আমাদের ক্যারিয়ারের জন্য না, আমরা হচ্ছে ইন সাম ওয়ে পলিটিক্যালিও লিখছি। পলিটিক্যালি ইন দ্য সেন্স যে মানে ওই উইলেমের কথার মতো যে আমরা আমাদের কথা অনেকেই লিখে না, তো আমাদেরকে সেটা লিখতে হবে সেই দিক থেকে। বা অনেকে লিখলে হচ্ছে ভুল করে লিখে। তো যদি আমরা যদি আমরা নিজেদের ভয়েসটাকে খুঁজে না পাই, তাহলে হচ্ছে আমরা একটা মানে নলেজের যে একটা ইয়ে আছে, মানে ওইখানকার একটা ট্র্যাপের ভিতরে হয়তো থেকে যাব আর কি। তো থার্ড যেটা বলবো যে এটা আমি আরেকটা ইভেন্টে, এটা হচ্ছে জার্নাল অফ পেজেন্ট স্টাডিজ নামে একটা জার্নাল আছে, তাদের একটা ওয়ার্কশপে আমি অ্যাটেন্ড করেছিলাম, এটাও কয়েক বছর আগে। তো ওখানে যে এডিটর, খুবই নামি স্কলার, উনি একটা কথা বলছিলেন যে আমরা লিখি হচ্ছে, আমরা না, উনি বলছিলেন হচ্ছে আমরা লিখবো, কিন্তু কেন লিখবো, উই শুড রাইট পলিটিক্যালি সামথিং, মানে এই ধরনের একটা কথা। আমরা যারা এই ফিল্ডে কাজ করি, সোশ্যাল সায়েন্সেস এই ধরনের ফিল্ডে কাজ করি, আমাদের একটা ইয়ে থাকে হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে যে আমরা যাই লিখি, আমরা চাই না চাই, এটা হচ্ছে ইটস পলিটিক্যাল। তো এই ক্ষেত্রে হচ্ছে যে সিএইচসির ক্ষেত্রে যদি আমরা লিখি, এটা যদি আমরা যে কোনো ইয়েতে করি, আমাদের আসলে সামহাও আমরা এই যে নলেজ, মানে যে ডিসকোর্সে আমরা আহ, যে চলছে, সেই ডিসকোর্সে আমরা সামহাও কন্ট্রিবিউট করি। তো একটু লম্বা হয়ে গেল মনে হয় আনসারটা। ধন্যবাদ। ডিসকোর্স আমাদেরকেই তৈরি করতে হবে, আমাদের টেক্সট, আমাদের কথা আমাদেরকেই টেক্সট হচ্ছে ডকুমেন্ট করতে হবে। তো দিদির কাছ থেকেও সেই উত্তরটাই আমি পেয়েছিলাম সিএসটি কনটেক্সে। তারপরে দিদি যদি আপনি কিছু অ্যাড করতেন, কিছু পারতে পারেন। আমার আসলে বলা হয়ে গেছে আগেই, আমি আসলে তুমি জিজ্ঞেস করার আগে আমি আগেই বলে দিয়েছি। আম, বাবলুদা যেটা বলেছে সেটাই আসলে আমি এখন রিটারেট করব। আম, যেটা হচ্ছে যে অনেকেই কিন্তু, আমি চিটাগং হিলট্রাক্সের কনটেক্সটে বলছি যে আম, অনেকেই কিন্তু গবেষণা করেছেন চিটাগং হিলট্রাক্স নিয়ে বিভিন্ন বিভিন্ন এরিয়াতে। হ্যাঁ, তো তাদের মধ্যে হ্যাঁ আমাদেরও গুটি কয়েক আছেন আদিবাসী রিসার্চার। বাট আমার মনে হয় এই জিনিসটাতে আমাদের ফোকাস করা খুবই দরকার, যে আমরা আমাদের পজিশন অ্যাজ আদিবাসী পিপল, আমরা কিভাবে আমাদের লিভড যে রিয়েলিটিস গুলো আছে আছে সেগুলোকে তুলে ধরছি, নট অনলি রিগার্ডিং আদিবাসী মানুষ, বাট অলসো আমাদের যে হোল এনভায়রনমেন্ট আছে, হ্যাঁ আমাদের চিটাগং হিল ট্র্যাক্সে, হ্যাঁ সেটাও কিন্তু নিয়ে আসা জরুরি। সেটা হতে হবে আমাদের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাজ আদিবাসী মানুষ আমরা কিভাবে জিনিসগুলোকে দেখছি, কিভাবে অবজার্ভ করছি, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার এখানে ইউবিসিতে এসে আমার আম, কয়েকজন আদিবাসী প্রফেসরের সাথে পরিচয় হয়েছে এখানকার এবং এশিয়ার বেশ কয়েকটা দেশ থেকে। এবং ওনারা আমাকে সবসময়, আমি খুবই প্রিভিলেজ আমি বলবো এদিক দিয়ে, ওনারা আমাকে সবসময় এনকারেজ করেন যে তুমি চিটাগং হিল ট্রেক্স এর কথা তুমি বলবা এবং তুমি হচ্ছে এক্সপার্ট। মানে আমি বারবার ওদেরকে আমার উইকনেস এর কথা বলি, যে আমি নিজেকে যে খুব ছোট ফিল করি, আমার খুব খারাপ লাগে, আমি এটা পারি না ওটা পারি না, কিন্তু আমাকে ওনারা সবসময় এনকারেজ করে, বলছে তুমি তোমার কথা বলবা এখানে, তুমি হচ্ছে এক্সপার্ট। তো যারা আজকে এখানে আসছো, যারা পিএইচডি তে অ্যাপ্লাই করতে চাচ্ছ বা মাস্টার্সে অ্যাপ্লাই করতে চাচ্ছ, তাদেরকে বলবো যে তোমরা আসলে, আমরা আসলে সবাই এক্সপার্ট। হ্যাঁ, এই এক্সপার্টিসটা মানে ধার দেওয়ার জন্যই কিন্তু আমরা হচ্ছে মাস্টার্স করতে আসি, পিএইচডি করতে আসি। হ্যাঁ, এবং আমাদের লিভড নলেজটা কিন্তু ইম্পর্ট্যান্ট, খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে থিওরিটিক্যাল নলেজের সাথে ওই যে ক্রিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে অ্যানালাইসিস করা, সেটা চর্চাটা করা। আমরা কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে আমরা কিন্তু অনেক সময় অন্যভাবে নিই, আমরা কিন্তু অন্য ধরনের আহ মতকে আমরা কিন্তু সহজে নিতে পারি না। আমার মনে হয় সেই সহনশীলতাটা আমাদেরকে বাড়াতে হবে, নট অনলি ইন টার্মস অফ রিসার্চ বাট অলসো ইন টার্মস অফ প্র্যাকটিস। তাহলে কিন্তু সেই জিনিসগুলো আমরা ধারণ করতে পারবো, আমরা প্র্যাকটিস করতে পারবো, সেটা একাডেমিক লাইফেও লাগবে, প্র্যাকটিক্যাল লাইফেও লাগবে, এবং প্রফেশনাল লাইফে তো আরো বেশি ইম্পর্ট্যান্ট। সরি, আমিও মনে হয় একটু বেশি কথা বলে ফেলছি। হ্যাঁ, ইটস রাইট, অনেক অনেক ধন্যবাদ।
অ্যান্ড যদি আমি নিজের অপিনিয়ন দিই, আমাদের সিএইচডি স্টুডেন্টসদের ক্ষেত্রে আমার নিজের মধ্যে এই প্রবলেমটা আছে। সে আমাদের প্রথমত আই থিঙ্ক যে প্রবলেমটা হয় নানা বাস্তবতার কারণে উই ডোন্ট ড্রিম বিগ। আমরা লেগে থাকতে পারি না, আমাদের মাঝে আমাদের অধ্যবসায় নেই বলবো আমরা। কঠোর পরিশ্রম বা স্মার্টলি ওয়ার্ক কোনোটাই করতে পারি না। গুটি কয়েকজন পারে হয়তো বা, but সেভাবে আমাদের মধ্যে সেটা এখনো আসেনি। তো সেই দুর্বলতাকে যদি আমি ফোকাস ফোকাসে রেখে আহ, আমি জিজ্ঞেস করতে চাইবো, প্রথমে বাবলু দাদার কাছে যাব। আপনি কিছু অ্যাডভাইস যদি দিতে চান আমাদের সমস্যাগুলোকে বিবেচনায় নিয়ে, আমাদের স্টুডেন্টদের সমস্যাগুলোকে বিবেচনা নিয়ে, আহ, কিছু যদি অ্যাডভাইস বা সাজেশন দিতে চান নিজের লাইফ থেকেও যদি কিছু এক্সাম্পল দিতে চান। আম, আমি এই মুহূর্তে একটাই অ্যাডভাইস, যদি বলে অ্যাডভাইস বলবো, অ্যাডভাইস দিব, সেটা হচ্ছে যে নিজের যে ক্যাপাসিটির, সক্ষমতার যে সিলিংটা যেটা আছে, সিলিংটা আসলে মানে আমরা যতটুকু মনে করি এতটুকু না, তার এটা আসলে অনেক উঁচুতে আর কি। যেটা আমরা আমাদের মধ্যে আমাদের অনেক লিমিটেশন আছে, কিন্তু যে সিলিংটা আছে এটা আসলে আমরা যেভাবে দেখি তার চেয়ে অনেক উঁচুতে। তো আমরা হচ্ছে নিজেদেরকে একটা আন্ডারস্টিমেট করার একটা বিষয় আছে। আমি এটা আমি এখানে আসার আগে ভাবছিলাম যদি সুযোগ হয় এক্সাম্পলটা দিব। আমি ওই সপ্তর্ষির এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমি এই বাংলাদেশ স্টাডিজ নেটওয়ার্কের যে একটা কনফারেন্স আমরা আয়োজন করেছি গতকাল পর্যন্ত। তো সেখানে হচ্ছে মানে বাংলাদেশি স্কলাররা এসছে আমাদের ইউনিভার্সিটিতে, তো আমরা হচ্ছে আয়োজন করেছি, খুবই ভালো একটা স্কলারশিপ কনফারেন্স গেছে। তো ওখানে আমি ওই কলটা যাদের মানে যাদেরকে সম্ভব আমি অনেকে শেয়ার করেছি, ঢাকা ইউনিভার্সিটির যে গ্রুপটা আছে ওখানে শেয়ার করেছি, আমি যাদেরকে চিনি অনেকে ফরওয়ার্ড করেছি, যেহেতু আমি কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলাম। কিন্তু অনেকেই সিএইচটি থেকে দু একজন বাদে হচ্ছে কেউ মানে এখানে করে নাই, মানে অ্যাপ্লাই করে নাই। যারা পিএইচডি করছে তারা ঠিক আছে, তারা করেছে, কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা শেষ করেছে, চট্টগ্রাম বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে যারা শেষ করেছে, তাদের মধ্যে কিন্তু সেভাবে মানে তারা মানে এই জিনিসটাতে এই কনফারেন্সে পার্টিসিপেট করবে সেই ইয়েতে মানে সেই উদ্দেশ্যে মানে অ্যাবস্ট্রাক্ট বা কোনো কিছু সাবমিট করে নাই। আমি তাদেরকে মানে নেগেটিভলি কোনো কিছু বলছি না, আমি বলছি হচ্ছে পজিটিভ সাইডে এই সপ্তর্ষি হচ্ছে করেছিল। এখন এখানে আসতে গেলে ফান্ডিং এর বিষয় টিষয় আছে। তো তার পরে দেখা গেল হচ্ছে তার অ্যাপ্লিকেশনের পরে আমরা আমরা আমাদের থেকে আমরা চেষ্টাই করলাম যে হচ্ছে ফান্ডিং একটা পাওয়া যায় কিনা। আমার সুপারভাইজার উনি খুবই হচ্ছে ছিলেন যে সিএইচটি থেকে যেহেতু আমরা মানে আদিবাসী মেয়ে পাই না, মানে প্লেন ল্যান্ড থেকে তো পাই না, তো সিএইচটি থেকে যেহেতু পাই না তাহলে হচ্ছে আমরা তাকে চেষ্টা করি। তার এটা ছিল এটা, মানে যে তাকে আনতে হবে। হ্যাঁ, তো আমরা হচ্ছে একটা ফান্ডিং জোগাড় করে আহ, তাকে আনতে পেরেছি, এবং সে মানে সাকসেসফুল একটা খুব সুন্দর পেপার প্রেজেন্ট করেছে। এখন এটার বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা যদি নিজে চেষ্টা না করি, আমাদের নিজের ক্যাপাসিটিটাকে যদি মনে করি যে মানে এটা কম আছে, যদি আহ, ওই ধারণাটা পোষণ করি, আমরা যদি ড্রিমটাকে যদি একটু বিগ বা বিগার না করি, তাহলে হচ্ছে আমাদের মানে অপরচুনিটিগুলো আনএক্সপ্লোরড থেকে যায় আর কি। তো এটা আমার মনে হয় যে হচ্ছে একটা বড় যে আহ, নিজেদের ক্যাপাসিটিটাকে একটু মানে মানে আরো একটু কি বলবো এটাকে, মানে একটু করে দেখা আর কি, যে যে আমরা আসলে এত এত কম না আর কি। আমি জানি না এটা গুছিয়ে বলার মতো ক্ষমতা আমার নাই। আহ, যারা বোঝার তারা মনে হয় বুঝে নিয়েছে এটা। দিদি, আপনার কাছেও এই প্রশ্নটা কিছু অ্যাডভাইস সাজেশনই চাইবো, এবং আরো যদি আপনি এক্সট্রা কিছু অ্যাড করেন। এজ এ ওমেন আপনার লিভড এক্সপিরিয়েন্স আছে, তো এই লিভড এক্সপিরিয়েন্স থেকে যদি সবাই উদ্দেশ্যে তো আপনি সাজেশন দিবেন, এবং উইমেনদের জন্য কিছু যদি সাজেশন থাকে আমাদের। আম, সবার আগে বলবো যে শিক্ষাটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, মানে উচ্চ শিক্ষা খুবই খুবই ইম্পর্ট্যান্ট আমাদের, বিশেষ করে আদিবাসীদের জন্য। এটা শুধু আমি মানে আদিবাসী নারীদের উদ্দেশ্যে বলছি না, আদিবাসী পুরুষ বা যারা আছেন সবাইকেই আমি আহ্বান করব যে আম, উচ্চশিক্ষা ছাড়া আসলে আমাদের গতি নাই। শিক্ষিত হওয়া এবং উচ্চশিক্ষিত হওয়া দুটাই ইম্পর্ট্যান্ট। সেই সাথে নিজেকেও ওই যে
বিভিন্ন ধরনের ক্রিটিসিজমে এবং ডিবেটে পার্টিসিপেট করা এবং টলারেন্স করাটা কিন্তু টলারেন্স পাওয়ারটা বাড়ানো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেটা করতে হবে। এবং উইকনেস আসলে সবারই থাকে, লিমিটেশনস সবারই থাকে। হ্যাঁ, আমার আছে, বাবলুদার আছে, তোমার আছে, বা যারা আসছে সবার সবার থাকে। কিন্তু সেই উইকনেস গুলোকে ওভারকাম করতে গেলে আমাদেরকে আসলে চর্চা করতে হবে। হ্যাঁ, কাজ, পার্সিভিয়ারেন্স থাকতে হবে, ডিটারমিনেশন থাকতে হবে। হ্যাঁ, তো এগুলো থাকতে হবে, চেষ্টা থাকতে হবে, এবং নিজের থেকে মানে অন্যের উপর একদম ডিপেন্ডেন্ট না হয়ে নিজেকেও বিভিন্নভাবে এক্সপ্লোর করতে হবে আর কি, পড়াশোনা করতে হবে। হ্যাঁ, জ্ঞান চর্চা করতে হবে। তাহলে আমার মনে হয় আম, তোমরা যারা উম, মানে উচ্চশিক্ষায় আগ্রহী, আমার মনে হয় সেটা কাজ দিবে আর কি। এবং প্যাশনেট থাকাটা খুবই খুবই জরুরি। আর হ্যাঁ, অনেক সময় এরকম হয় যে আমি তো নিজেই আমার নিজের অভিজ্ঞতা বললাম যে আমার পিএইচডি জার্নি, যে আমি এখন রাইটিং স্টেজে আছি, আমার নিজেকে খুব গাধা গাধা লাগে। হ্যাঁ, সো এরকম স্টেজ মানে আসবে যাবে, আসবে যাবে, বাট ইউ হ্যাভ টু ক্যারি অন। সেটা শুধু পিএইচডির ক্ষেত্রে না, আমাদের লাইফে অনেক কিছুই ঘটে। এবং যারা চিটাগং হিল ট্র্যাক্সে আছো তারা তো আরো বেশি এভরিডে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছো। সেই তুলনায় আমরা তো ভালো একটা, বাবলুদার আমি তো একটা ভালো দেশে সুন্দর রুমে বসে আমরা এখানে কথা বলছি, নিরাপদে আছি। বিশেষ করে আমি একজন আদিবাসী নারী হিসেবে চিটাগং হিল ট্র্যাক্স থেকে এসে এখানে এসে আমি অনেক সেফ, আই ফিল সেফার হিয়ার। হ্যাঁ, কিন্তু তোমরা যারা আছো ওখানে, বা ইভেন আমি বলছি না বাঙালি নারী যারা আছে ওরা খুবই সেফ, এটা বলছি না, বাট আমরা তো সবাই জানি যে আদিবাসী নারীরা এবং আদিবাসীরা আরো অনেক বেশি ইনসিকিউর বিকজ অফ পলিটিক্যাল এবং আদার ইনসিকিউরিটির অনেক কারণ আছে। কিন্তু সেসবের মধ্যে থেকেও আমি জানি অনেক ফ্রাস্ট্রেশন চলে আসে। যারা তোমরা একদমই ওখানে বসে অনেক জিনিস দেখছো, বিভিন্ন অভিজ্ঞতা শিকার হচ্ছে, ইভেন নেগেটিভ অনেক বাজে বাজে অভিজ্ঞতা শিকার হচ্ছে, কিন্তু তারপরেও আমার মনে হয় যে ইউ হ্যাভ টু ক্যারি অন। যদি আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে উচ্চশিক্ষার বিকল্প নাই। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়েজ। এবং হ্যাঁ, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়াটাও কিন্তু দ্যাট ইজ পার্ট অফ আওয়ার পলিটিক্যাল অ্যাক্টিভিজম। হ্যাঁ, ফারুদা যেটা বলছেন যে রিগান্দার কথা ধরে যে আম, কেন আমরা পিএইচডি করতে চাই বা কেন আমরা বাইরে পড়াশোনা করতে চাই, দ্যাট ইজ অলসো পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্সিয়াল পলিটিক্যাল অ্যাক্টিভিজম। শুধু আমাদের রেজিস্ট্যান্সেরই একটা পার্ট উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া, স্কিল অ্যাকোয়ার করা এগুলো। এবং দুটো জিনিস একটু অ্যাড করতে চাই। আমি নিজের সাজেশন দেওয়ার মতো আমার কোনো যোগ্যতা হয়নি। আমি আমার টিচারদের দুজনের কথা বলবো। একজন আমার আমার নিজের ডিপার্টমেন্টের একজন প্রফেসর, নাম মেনশন করছি না, উনি একবার বলেছিলেন যে যে আপনি পার্বতী দিদি যেটা বললেন, আমি কতটা স্টুপিড এটা নাকি কন্টিনিউয়াসলি মনে হতেই থাকে। আর ওনার পিএইচডি উনি আগামীকাল ওনার ডিফেন্স দিবেন, রিসার্চের ডিফেন্স দিবেন। আজকেও নাকি মনে হচ্ছিল যে আমি কোনো কাজই করি নাই, আমার আরো বেশি বেটার কাজ করা দরকার ছিল, এটা কি করলাম আমি, কিছুই হয়নি। তো এরকম একটা ওভারওয়েলমিং সিচুয়েশনের মধ্য দিয়ে আই থিঙ্ক যেতে হয়। এবং ওই চ্যালেঞ্জ গুলো পিএইচডি শেষের পরেও হয় না। তারপর জব অপরচুনিটিস, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আমাদের সাথে লেগেই থাকে। সেক্ষেত্রে আমি অনুরোধ দাদার একটা কথা বলবো। উনি বোধহয় অনেক বছর আগে এই কথাটা বলেছিলেন, একটা গেট টুগেদারে আমাদের দেখা হয়েছিল গ্রুপে একটা। তো উনি বলেছিলেন যে তখন আমরা অনার্সে যেহেতু ছিলাম, আমাদের উদ্দেশ্যে এরকমই বলেছিলেন যে তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলা করো ওগুলা খুব মন দিয়ে করবা, এবং এগুলা গ্যাদার করে রাখবা একটা জায়গায়, অ্যাকিউমুলেট করে রাখবা। নিজের অ্যাসাইনমেন্টকেই নিজে হচ্ছে ইভ্যালুয়েট করবা বছর পরের বছরের পর বছর ধরে অ্যাকিউমুলেট করে দেখবা কতটুকু ডেভেলপড হয়েছে বা কতটুকু শিখতে পেরেছি নতুন কিছু। তো উনি এরকম এই অ্যাডভাইসটার কথা হঠাৎ করে মনে পড়লো, এই জন্য ভাবলাম যে আমি শেয়ার করি। এন্ড হচ্ছে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আর একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল। আহ মানে পার্সোনাল কোয়েশ্চেন বলতে আমার মনে হঠাৎ করে উদয় হয়েছে এই ব্যাপারটা। আপনারা দুজন দু দেশে আছেন, জার্মানি এবং কানাডা। এবং দু দেশে হচ্ছে আমাদের কমিউনিটি, সিএইচডি হিল কমিউনিটি, তাদের প্রেজেন্স কেমন এবং তাদের কানেক্টিভিটিটা কেমন, এটা একটু জানতে চাচ্ছিলাম। একটু অফ দা টপিক হয়ে যায়। বাবলু দাদা যদি বলতেন। হ্যাঁ, আমি
বলবো যে হচ্ছে জার্মানিতে গ্রোয়িং সিএইচডি কমিউনিটি আছে। গ্রোয়িং বলবো এই সেন্সে যে হচ্ছে নাম্বারটা এখনো খুবই ছোট। আমার মনে হয় এটা আসলে বলা কঠিন, বাট 20-30 জন হয়তো হয়তো হবে সব মিলিয়ে সিএইচসি থেকে। মোস্ট অফ দেম আর স্টুডেন্টস। তো এটা এদিক থেকে একটা ভালো হচ্ছে আমরা একটা ইয়ে পাচ্ছি যে মানে একটা ডিফারেন্ট কমিউনিটি পাচ্ছি দেন হচ্ছে মেনি মানে অন্য অন্য অনেক দেশে। মানে কারণ এখানে মাইগ্রেশনটা হচ্ছে মোস্টলি এডুকেটেড, মানে এডুকেশন এর ভিত্তিতে। তো অন্য অন্য ইয়েগুলোতে হচ্ছে অন্য ধরনের মাইগ্রেশন হয়। তো এটা এখানে একটা দেখা যায়, আমি জানি না, মানে এটা ইন্টারেস্টিং হবে বলছি এই কারণে যে ধরা যাক 20-30 বছর পরে যদি আমরা দেখি এই গ্রোয়িং কমিউনিটিটা কিভাবে দাঁড়াবে। তো এটা একটা মানে একটা গবেষণার হয়তো বিষয় হয়ে দাঁড়াবে আর কি, যে ইয়া তো এখানে ইয়াটা খুবই ছোট। তো আমাদের মধ্যে যোগাযোগটা একটা সীমিত পর্যায়ে আছে। আমরা গতবার একটা গেট টুগেদার আয়োজন করেছিলাম ওই যে বিজু সাংগ্রাই বৈশ্বিক উপলক্ষে। তো আমরা একত্রিত হয়ে মানে যারা পেরেছে আর কি। তো কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে এটাও অনেক বড় দেশ, কানাডার মতো না হলেও, কিন্তু মানে সবাই হচ্ছে সব জায়গাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে আর কি। তো দেখা টেখা কম হয়, যারা কাছাকাছি আছে তাদের মধ্যে মানে রেগুলার যোগাযোগ বা দেখা দেখা সাক্ষাৎ হয় এই আর কি। কানাডাতে কি অবস্থা? আসলে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আসলে আম, ব্রিটিশ কলম্বিয়াতে তো আছে বেশ মানে আমার জুনিয়র, আমার জানা মতে আমি বোধহয় সবচেয়ে সিনিয়র আদিবাসী স্টুডেন্ট চিটাগং হিল ট্রাইবস বা বাংলাদেশ থেকে। আমি যতজনকে চিনি জানি, বাট যাদের সাথে আমার যোগাযোগ আছে শুধু, আমি শুধু বলতে পারি কিংসুক যে পূর্ববর্তী ইভেন্টে এসেছিল তার সাথে আমার যোগাযোগ আছে, বিকজ আমরা দুইজনের ব্রিটিশ কলম্বিয়াতে। যদিও বা সে অনেক দূরে থাকে, কামলুপস কিন্তু মেট্রো ভ্যানকুভার থেকে অনেক অনেক দূরে। আমি মেট্রো ভ্যানকুভারে থাকি, অনেক দূরে। আর তার মধ্যে আমার আর একটা দূরসম্পর্কের আত্মীয় আছে, তার সাথে সেও ইউবিসি তে পড়াশোনা করছে, অলমোস্ট গ্রাজুয়েটিং। তার সাথে মাঝে মাঝে যোগাযোগ হয়। আর বাকি যারা আরেকজন আছে ওদের সাথে ওইভাবে আমি চেষ্টা করেছি, বাট মেবি সবার পার্সোনাল কিছু ব্যাপার থাকে। কেউ যোগাযোগ মেনটেন করতে চায়, কেউ চায় না। আমি চেষ্টা করেছি, এখন চাই না। এখন সেটা কেউ যদি না চায় সেটা তো জোর করে হয় না, তাই না? সো বাট অন্য প্রভিন্সে আমাদের যারা আছেন, সন্ধ্যা সন্ধ্যার সাথেও কিন্তু আমার যোগাযোগ আছে। তো এই তো আরো আরো দু একজনের সাথে আছে আর কি। ডায়াসপোরা এখানে আমাদের তো অনেক চিটাগং হিল ট্রাইবসের থেকে অনেকে আছেন, টরন্টোতে আছেন, তারপর হচ্ছে সাসকাটুন। ও, তারপর একটা ছোট ভাই আছে বিশুদ্ধি, সে গ্রাজুয়েট করে ফেলেছে, সে বর্তমানে ওয়ার্ক লাইফে। তার সাথেও আমার যোগাযোগ আছে। মোটামুটি আমরা বেশ কয়েকজন আমরা আমরা যোগাযোগ রাখি। দেখা না হলেও অন্তত আমাদের ফোনে রেগুলার যোগাযোগ হয়, এই আর কি। আই হোপ তোমার প্রশ্নের উত্তর আমরা দিতে পেরেছি। একদম অ্যাকিউরেট অ্যান্সার আমার নিজ অভিজ্ঞতা থেকে পেতে হলে আমার সেখানে আসতে হবে। চেষ্টা করবো আসার। ওকে, সো আমরা আজকের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রায় 2 ঘন্টা ধরে আমরা অনেক কথা বললাম, আমরা অনেক কথা শুনলাম। পিএইচডি নানা এসপেক্ট প্রসপেক্ট নিয়ে আমরা আলোচনা করলাম। আমি বিশেষ করে এই আলোচনাটা আমাদের সবাইকে সমৃদ্ধ করেছে, যারা দর্শক শ্রোতা আছেন। আমার নিজেকে তো করেছে। আম, এবং কিছু কমেন্ট বোধহয় বাদ গিয়েছে। তো সময় স্বল্পতার কারণে সব প্রশ্নের উত্তর আজকে আলোচনায় আনা সম্ভব হয়নি। তো আমি দর্শক শ্রোতাদের বলবো আমাদের সাথে যুক্ত থাকুন, এবং আমাদের আগামীকাল আরেকটি পর্ব রয়েছে, আরেকটি ইন্টারেস্টিং পর্ব। আহ বাংলাদেশ সময় 8:30টায় হবে, আর যেটার বিষয় হচ্ছে আমেরিকার উচ্চশিক্ষা। তো এই দীর্ঘক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য দাদা এবং দিদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের দর্শক শ্রোতাদেরও ধৈর্য ধরে শোনার জন্য অনেক বেশি ধন্যবাদ। ইতিমধ্যে অনেকে পার্সোনালিও মেসেজ দিয়েছে এই বিয়েটার ব্যাপারে, আজকের পর্বটার ব্যাপারে। তো অনেক এঙ্গেজিং ছিল ব্যাপারটা, আজকের পর্বটা। তো অনেক বেশি ধন্যবাদ। তাহলে আমি এখানে আজকে শেষ করে দিচ্ছি। প্রথমে ফেসবুক লাইভ বন্ধ করার একটা ব্যবস্থা করি। হুম, ও,
ওকে। তো আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখানে এন্ড করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যুক্ত